এই করতে করতে একটা সময় দাঁড়িয়েছিল আমেরিকার ইন্ডাস্ট্রিতে যে যদি 1 কোটি টাকার লোন থাকে তাহলে সেই 1 কোটি টাকার লোনটার উপরে 10 কোটি টাকা ফাটকা খেলা হয়েছে। তখন একটা হোয়াইট পেপার বেরোলো একজনের নামে, সে হচ্ছে সাতোশি নাকামাতো। এই সাতোশি নাকামাতো কে আজ পর্যন্ত কেউ জানে, এবং এটা এমন একটা কারেন্সি যেটা সারা পৃথিবীতে একই সাথে ট্রানজাকশন হচ্ছে, যেটার বিশ্বাসটা আসছে শুধু এই ভরসায় যে এটার হিসেবটা অনেক জায়গায় একসাথে লেখা রয়েছে। এবং বিটকয়েন এতটাই ভোলাটাইল, প্রায় শেয়ার মার্কেটের মতন উঠছে নামছে ওটার দাম। 0.01 বিটকয়েনে বাঁশদ্রোণী থেকে গড়িয়ে যাচ্ছিল। লাইন যতক্ষণে শেষ হলো ততক্ষণে বলে না 0.01 থেকে 0.02 হয়ে গেছে। এটা বলেছিল যেহেতু হ্যাশিং করে রাখা আছে, ভ্যালিডেটেড হ্যাশিং হচ্ছে, সেই জন্য কার থেকে আসছে কার কাছে যাচ্ছে এটা বের করা সম্ভব না। শুধু ওই যে ট্রানজাকশনটা হয়েছিল ওটা যে ভ্যালিড ট্রানজাকশন এটুকু আমরা প্রমাণ করতে পারি। $90 to $145 বিলিয়ন ভ্যালুর বিটকয়েন ইজ লস্ট ফর এভার, কারণ ওটার প্রাইভেট কিটা যার কাছে ছিল সে আর ভুলে গেছে। টেররিজম ফিনান্সিং এর একটা বড় পার্ট বিটকয়েনে এখনো। কুবলাই খাঁ প্রথম চালু করেছিলেন চীনে পেপার কারেন্সি, ভয় দেখাতেন যে এই টাকা ইউজ করে ট্যাক্স না দিলে পরে মেরে ফেলা হবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন বৈঠক। আস্তে আস্তে সোল কানেকশন বৈঠকের চ্যানেলটার একটা নিজস্ব অডিয়েন্স গ্রো করছে, দেখতে দারুণ লাগছে। আপনারা যেভাবে কমেন্ট করছেন, যেভাবে কানেক্ট করছেন এই এপিসোডগুলোর সঙ্গে, প্রেমাশিসের সঙ্গে, আমার সঙ্গে, দেখলে সত্যি খুব ভালো লাগে। আর এরকম একটা কন্টেন্ট যখন বেশ মানুষের কাছে পৌঁছয়, সত্যি তার একটা আলাদাই স্যাটিসফ্যাকশন আছে। কারণ আমরা পার্সোনালি, আমি আর প্রেমাশিস, আমরা খুব এনজয় করি বৈঠক বিষয়টা। এবং নতুন নতুন জিনিস আমার পক্ষে তো খুবই ইন্টারেস্টিং হয়, কারণ আমি নতুন নতুন জিনিস জানতে পারি। আর কিউরিওসিটি আমাদের সবার মধ্যেই থাকে, তো আমার থ্রুতে পৌঁছানোর চেষ্টা করি আপনাদের অবধি। আজকে 25তম এপিসোড অবধি আমরা পৌঁছে গেলাম। এইটা আপনাদের ভালোবাসা ছাড়া বোধহয় সম্ভব ছিল না। অবভিয়াসলি, মানে আমরা তো শুরু করেছিলাম একেবারেই নিজেদের ভালো লাগার জায়গা থেকে, যে বই পড়ছি, আড্ডা মারছি, চল সবার সাথে একটু শেয়ার করে নেওয়া যাক। তো সেটা যে আপনারা এত পছন্দ করবেন এবং আমাদের সাথে আপনারাও এই আড্ডার ঘরে এসে যাবেন, সেটা সত্যিই আমরা ভাবিনি। তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এটা চলতেই থাকবে। আমাদের বই পড়ার অভ্যেস তো আর ছোটোবেলার অভ্যেস তো এখন বদভ্যাসে পরিণত হয়ে গেছে প্রায়। তো এটা তো আর যাবে না। তো যতদিন আমি বই পড়বো, আমরা বই পড়বো, ততদিন পর্যন্ত আপনাদের কাছেও পৌঁছবো। একদম। এবং আমরা এই সোল কানেকশন পডকাস্টের জার্নি শুরু করেছিলাম আমার আর প্রেমাশিসের এপিসোড দিয়ে, যেটাতে আমরা হিস্ট্রি অফ মানি নিয়ে কথা বলেছি, টাকার ইতিহাস নিয়ে। এটা হলো সোল কানেকশন পডকাস্টের ফার্স্ট এভার এপিসোড। তো সেটা শুরু হয়েছিল এবং সেখানে আমি টাকার ইতিহাস সম্পর্কে প্রেমাশিসের থেকে অনেক কিছু জানতে চেয়েছিলাম, বুঝেছিলাম। আর আজকে আবার একটা মনে হচ্ছে একটা সার্কেল কমপ্লিট হওয়ার মতো, যে 25তম এপিসোড বৈঠকের এসে, আর আমাদের সোল কানেকশন পডকাস্ট তো চলছেই, সেটাও আপনারা দেখছেন নিশ্চয়ই, এসে আবার আমরা টাকা নিয়ে কথা বলছি। হ্যাঁ, আমার মনে হলো একটা কমপ্লিশন, কারণ সোল কানেকশন পডকাস্ট থেকেই অফশুট হয়ে আমরা বেরিয়েছি। রাইট। তো শাখা নদী যখন একটা জায়গায় পৌঁছয় তখন তো পেছনে ফিরে একেবারে হিমবাহ দেখতে চায়। কারেক্ট। এটা হচ্ছে সেই হিমবাহের পরের পার্টটা। একদম। তো এবার আমরা বইটা আপনাদের দেখাই, সেটা হলো এই বইটা ফিউচার অফ মানি। এই বইটার লেখা হলো ঈশ্বর এস প্রসাদের। ইনি একজন ভারতীয় নিশ্চয়ই। ইনি ভারতীয়, হ্যাঁ, কিন্তু ইনি কর্নেল ইউনিভার্সিটিতে ইকোনমিস্ট, মানে ইকোনমিক্সের প্রফেসর, প্লাস ব্রুকিংস ইনস্টিটিউটের একজন অ্যাডভাইজার। ব্রুকিং ইনস্টিটিউট আমেরিকার একটা খুব বড় থিঙ্ক ট্যাঙ্ক। IMF মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে দীর্ঘদিন ছিলেন। মানে মনিটারি পলিসি ইত্যাদি নিয়ে এনার একটা দীর্ঘ রিসার্চ আছে। এটা হচ্ছে ওনার পরিচয়। বেশ। এবং তিনি এখানে যেটা লেখা আছে সেটা হলো দ্য ফিউচার অফ মানি, হাউ দ্য ডিজিটাল রেভলিউশন ইজ ট্রান্সফর্মিং কারেন্সিজ অ্যান্ড ফিনান্স। এবার তার মানে আমরা যেখানে ইতিহাস তো পড়ে নিয়েছি, এবার এর পরের পার্টটা নিয়ে আমরা কথা বলবো, তাই তো? রাইট। কারণ ইতিহাস জানার উদ্দেশ্য তো মূলত এটাই যে আমরা আগের দিনে কোথায় যাচ্ছি সেটা যদি না হয়, তো আমরা ইতিহাস নিয়ে দীর্ঘ সুন্দর আলোচনা হয়েছে, ভালো ভালো সুন্দর সুন্দর গল্প। তো এবার আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমার মনে হয় যারা আমাদের বয়সী বা আমাদের থেকে ছোটও হবে, গত 10 বছরে সারা পৃথিবীতেই টাকা ব্যাপারটা একদম বদলে গেছে এবং বদলে যাচ্ছে প্রচণ্ড দ্রুততার সাথে। মানুষের, আমরা যারা টাকা পয়সা মানে ইকোনমিক্স নিয়ে চর্চা করি আর কি, আমাদেরও বুঝতে অসুবিধে হচ্ছে অনেক জায়গায় যে কোথায় যাচ্ছে জিনিসটা। এই ধরো আমরা বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি শুনছি, ব্যাপারটা কি আসলে বেশিরভাগ মানুষেরই সম্যক ধারণা নেই। টেকনিক্যাল পার্টটা নিয়েও নেই, এটার সুবিধে নিয়েও নেই, এটার অসুবিধে নিয়েও নেই।
তারপরে আজকাল যেমন যে কোনো কাউকে পেমেন্ট করতে গেলে পরে, পেমেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, পেমেন্ট করতে গেলে আমাদের আর ক্যাশ টাকা নিয়ে করছি না অনেক ক্ষেত্রে, যেটা চায়নাতে শুরু হয়ে একটা জায়গায় পৌঁছেছিল, এখন ভারতবর্ষেও আমরা দেখছি এবং অন্যান্য দেশেও, অনেক দেশেই যে পেমেন্টস বেশিরভাগ একদম সবজি কেনার থেকে, রাস্তায় রিক্সা চড়ার থেকে শুরু করে প্রায় চাও আমরা খাই এখন আমরা একটা QR কোডে স্ক্যান করে টাকা দিই। ঠিক ঠিক। এটা মূলত কি পরিবর্তন করছে আমাদেরকে, এটা কোথায় যাচ্ছে? আগে তো মানুষ ব্যাংকে যেত, চেক লিখতো, তারপরে একটা পেমেন্ট হতো। এখন আমরা একদম আমাদের মোবাইলে ফোনে সমস্ত ব্যাংকিং করছি। আমি পার্সোনালি গত 17 বছরে আমার ব্যাংক ব্রাঞ্চ কীরকম আমি দেখিনি। আই হ্যাভ নেভার ভিজিটেড মাই ব্যাংক ব্রাঞ্চ, সেটা বম্বেতে। তো অবভিয়াসলি চেঞ্জ তো হচ্ছে। তাছাড়া নতুন 2008-এর একটা ক্রাইসিস হলো, আমরা বেশিরভাগ বুঝলামই না ক্রাইসিসটা কেন হলো। তাতে প্রচুর মানুষের, আমাদের মতো মানুষেরই, ভারতবর্ষে অল্প বিস্তর বা যারা অন্য দেশে থাকে অনেক বেশি সংখ্যায় মানুষের চাকরি গেল, বড় বড় ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বন্ধ হয়ে গেল। আমরা শুধু শুনলাম সাবপ্রাইম ক্রাইসিস বলে একটা বিষয় হয়েছে, ব্যাপারটা কি, তার রিস্ক কি এখনও আছে, থাকলে আমাদের কোন দিকে এটা নিয়ে নিশ্চিন্ত হওয়া উচিত। আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গ রাজ্যে একটা বড় ফিনান্সিয়াল স্ক্যাম হয়েছে, ব্যাঙের ছাতার মতো গজিয়া ওঠা কিছু ইনস্টিটিউশন, কোত্থেকে এলো এরা, আবার কি এদের রিস্ক আছে এই ধরনের কিছু, সেগুলো তো সব জানতে হবে। সেই সব মিলে আমার মনে হয় যে ফিউচার অফ মানিটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এটা শুধুমাত্র যারা টাকা নিয়ে বা ইতিহাস নিয়ে ইন্টারেস্টেড তাদের জন্য নয়, সাধারণ মানুষের জীবনে। কারণ আমাদের টাকা, আপনাদের টাকা, ইনকামের টাকা যেটা খরচা করছি, সেগুলো, সেই টাকার ব্যাপারটা একটু তো জানতে হবে, ফিনান্সিয়াল লিটারেসির পার্টটাও জানতে হবে। যদি না আমরা টাকার বিষয়টা বুঝি, তাহলে পরে আমরা ওটাও ম্যানেজ করতে পারবো না, আমাদের নিজেদের টাকাই ম্যানেজ করতে পারবো। কারেক্ট, একদমই তাই। আমার মনে হলো যে সবচেয়ে বেশি আমার এখন তোর কথা শুনে যে জিনিসটা ইন্টারেস্টিং লাগছে বা বুঝতে হচ্ছে, তো আমরাও তো ইকোনমিরই পার্ট, আমরা তো বাইরে কোথাও যাচ্ছি না, আমরাও টাকাই হ্যান্ডেল করছি, এবং সেটা কিভাবে হ্যান্ডেল করবো এবং ভবিষ্যতে কি টাকা আসতে চলেছে সেটা আগে থেকে একটু জেনে থাকলে বা বুঝে রাখলে অবশ্যই সেটা ঠিক হবে। একদম। তো আমরা শুরু করবো কোথা থেকে? শুরু করার ক্ষেত্রে আমরা প্রথমে একটুখানি রিক্যাপ ধরনের দিয়ে নিই, যে আমরা কত জিনিসটা যেখানে শেষ হয়েছিল, ইতিহাস বলেছি, প্রেজেন্টটা কীরকম, এবং তারপরে আমরা ভবিষ্যতে যাই, যে আজকের জায়গায় দাঁড়িয়ে টাকা পয়সার ব্যাপারটা কীভাবে চলছে, ম্যানেজ করা হচ্ছে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো সেখান থেকে শুরু করি। বেশ, আজকের দিনে টাকা পয়সা ম্যানেজ করা কীভাবে হচ্ছে বলতে? দেখ, টাকার কাজ কি? টাকার মূলত 3টে কাজ আছে, 3টে জিনিসের জন্যই টাকা ইউজ হয়। এক হচ্ছে, বা টাকার বৈশিষ্ট্য বলতে গেলে, একটা হচ্ছে, এটা হচ্ছে একটা স্টোর অফ ভ্যালু। একটা ভ্যালুকে স্টোর করে রাখা, যাতে 100 তোর সোনা ছিল, সেটা তুই কিনে নিলি, সেটা বিক্রি করে দিলি, বিক্রি করে কিছু টাকা পেলি, ধরা যাক 10,000 টাকা পেলি। এবার ওই 10,000 টাকার যে কারেন্সি, সেটা রেখে দিলে পরে ওই 10,000 টাকার কারেন্সিগুলোই কিন্তু ওই ভ্যালুটা। ঠিক। সেটা আমরা সেভিংস যখন রাখি, ওটা থেকে যায়, ওটা কোথাও চলে যায় না। ঠিক, ওটা স্টোর করা যায়। এটা দীর্ঘদিন প্রবলেম ছিল, আমরা কথা বলেছিলাম যে মেটাল দিয়ে বা ক্লে ট্যাবলেট দিয়ে এগুলো রাখা মুশকিল, কিন্তু পেপার কারেন্সি এখনকার সিস্টেম। তো স্টোর অফ ভ্যালু একটা ফাংশন। দ্বিতীয় ফাংশন কি, যে এটা হচ্ছে একটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ। আমি তোর সাথে বিনিময় করব, এবার সেটা যদি জিনিসপত্র দিয়ে সবসময় বিনিময় করতে হয়, তাহলে পরে খুব ইনএফিশিয়েন্ট হয়ে যাবে বিষয়টা, তাই তো? ধর আমার তোর এই পেনটা লাগবে, তুই আমার থেকে পেন চাইলি, তুই বললি যে তার বদলে আমার কফি কাপটা নে, আমার এখন কফি কাপ লাগবে না, তাহলে তো এটা চলবে না। তো সেই মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে টাকার একটা গুরুত্ব। আমি টাকা জমানোর জন্যে, ইনভেস্টমেন্টের জন্য টাকা, পেমেন্টসের জন্য টাকা। আরেকটা হচ্ছে ইউনিট অফ অ্যাকাউন্ট, যে কোনো জিনিসের দামকে আমরা ছোট ছোট পার্টে ভেঙে ফেলতে পারি, সেই জন্য এটা ইউনিট অফ অ্যাকাউন্ট। তো এই 3টে হচ্ছে টাকার মূল কাজ, এটা একটু বোঝা দরকার। ভবিষ্যতের টাকা যাই হোক, সেটা বিটকয়েন হোক কি সেটা অন্য কোনো ধরনের টাকা হোক, যেটা আমরা এখন মোবাইলে ইউজ করছি সেটাই হোক, এই 3টে ফাংশন যদি না থাকে, তাহলে সেটাকে আমরা টাকা বলবো না। রাইট। এবারে টাকাটা আসে কোত্থেকে আজকের দিনে? আমাদের ইকোনমি, ভারতবর্ষ বা যে কোনো অন্যান্য দেশে যারা থাকেন, বাংলাদেশ, পাকিস্তান, সমস্ত দেশে টাকাটা বাড়ে কি করে? আমরা দেখছি আজকে জিডিপি এত, কালকে বাড়লো, টাকাটা বাড়ে কি করে? এটা একটা ইম্পর্ট্যান্ট। প্রথমত, টাকা 2 ধরনের,
যে কারেন্সিটা সার্কুলেট, বা দু ধরনের মানে দুটো উৎস টাকা। একটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক ছাপিয়ে দিল, আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক টাকা ছাপাতে পারে, টাকা বা কয়েন ছাপাতে পারে, ছাপিয়ে ইকোনমিতে ঢুকিয়ে দিল। এটা একটা সোর্স, তো নতুন টাকা তৈরি হলো, তো যত রিজার্ভ ব্যাংক ছাপাবে তত দিনই। ঠিক, এটাকে বলে আউটসাইড মানি। এটা ইকোনমির মধ্যেকার টাকা নয়, এটা বাইরে থেকে একটা সাপ্লাই হলো, এটা আউটসাইড মানি বলা হয় এটাকে। ফিয়েট কারেন্সি, এই টার্মগুলো একটু বলে নিচ্ছি, কখনো কখনো একটু খটমট লাগতে পারে, যে একটু মনে রাখলে পরে আমরা পরেরগুলো বুঝতে সুবিধা হবে। এটাকে বলে ফিয়েট কারেন্সি আজকের দিনের সিস্টেম। যে ফিয়েট কারেন্সি ইস্যু করতে পারে। একটা সময় ছিল যে কোনো রিজার্ভ ব্যাংকের মানে সেন্ট্রাল ব্যাংকের যতটা সোনা জমা থাকবে রিজার্ভে, গোল্ড স্ট্যান্ডার্ড, ততটাই ছাপতে পারবে তার সমমূল্যের টাকা। আজকে সেই গোল্ড স্ট্যান্ডার্ড বলে কিচ্ছু নেই। 1970-এর দশক থেকে সারা পৃথিবীতে কোথাও গোল্ড স্ট্যান্ডার্ডের কোনো বিষয় নেই। তো কাজেই এখন যে টাকাটা আমরা করছি সেটা পুরোপুরি ট্রাস্টের উপরে ভিত্তি করে চলছে, যে আমরা সেন্ট্রাল ব্যাংককে বিশ্বাস করছি যে ওরা যখন বলছে এই টাকাটার মূল্য এত, তাহলে এত টাকাই। তো এটা আউটসাইড মানি, এটা এইভাবে একটা আসতে পারে। সেটা কখনো ধরো কোনো জায়গায় রিসেশন হলো, তখন লোককে দেওয়ার জন্য টাকা ছাপতে পারে। যে কোভিড গেল, তখন মানুষের হাতে টাকা পৌঁছানো প্রয়োজন, বহু দেশ তখন টাকা ছেপেছে। ইনফ্লেশন প্রচুর, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে অথচ টাকা নেই, তখন তুই যেটা বলেও ছিলি আগের পডকাস্টটাতে, তখন ছাপিয়ে তো দিতে পার, তাহলেই তো টাকার সমস্যা মিটে যায়, তখনও ছাপায় কিছুটা। এটা সোর্স। আরেকটা হচ্ছে ইনসাইড মানি। একবার টাকাটা ঢুকে গেল, এটা আমরা এক্সপ্লেনও করেছি, সেটা অনেক লোক দেখেওছেন, যে টাকাটা ঢুকে যাওয়ার পরে টাকাটা বাড়ে কি করে। টাকাটা বাড়ে কারণ ধর, আবার ওই এক্সাম্পলটাই দিচ্ছি, তুই 10 টাকা ব্যাংকে রাখলি, ব্যাংক ওই 10 টাকাটা তো ওখানে রেখে দেবে না, সে সেটা তোকে লোন দেবে। ধর আমাকে লোন দিল, তো আমার কাছে ওই টাকাটা এলো। এবার এটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে, অনেক মানুষের কমেন্ট করেছেন। কনসেপচুয়ালি কিন্তু এটা, এবার এখানে কিছু বিষয় আছে, ক্রেডিট ডিপোজিট রেশিও। সেন্ট্রাল ব্যাংক বলে দেয় যে তুমি যত টাকা ডিপোজিট রাখলে তত টাকাই তুমি লোন দিতে পারবে না। তো সেটার একটা আলাদা গল্প আছে। ধর 10 টাকা থাকলেও ওদের যদি বলে যে 8 টাকায় তার থেকে লোন দিতে পারে, তো 8 টাকা লোন দিল, ধর আমাকে দিল, তো আমি আমার ব্যাংকে রাখলাম, তো একই সময় তোর ব্যাংকেও 10 টাকা, আমার কাছেও 8 টাকা, 18 টাকা হলো। এবার এই টাকাটা থেকেও তো লোন দেবে, এই করে করে টাকাটা বাড়ে। এবং একটা তার মানে একটা জায়গা তৈরি হয়, যে জায়গাটা আসলে এক্সিস্ট করে না, কিন্তু কনসেপচুয়ালি বা আইডিয়ালি যে টাকাটা আছে। হ্যাঁ, তো এবার এই পুরো ইনসাইড মানি, যেটা এটাকে বলছি ইনসাইড মানি। এবার তাহলে পরে এটা নেক্সট প্রশ্ন হচ্ছে যে একটা দেশে বা একটা ইকোনমিতে টোটাল টাকা কত আছে, সেটা তো একটা আমরা জানতে চাই। টোটাল টাকা, সেটার মাপের কয়েকটা কিন্তু আলাদা আলাদা স্টেজ আছে। যত টাকা অ্যাকচুয়ালি সার্কুলেট হয়ে আছে কারেন্সি, যেটা সেন্ট্রাল ব্যাংক ইস্যু করেছে, সেটাকে M0 বলা হয়, জিরো মানি। তারপরে একটা M1, যেটা হচ্ছে চেকস ইত্যাদির মধ্যে রয়েছে, সেটা, এটাকে M1 বলা হয়। আরেকটা হচ্ছে M2 মানি, যেটা হচ্ছে এই যত টাকা সার্কুলেশনে আছে প্লাস সমস্ত শর্ট টার্ম ডিপোজিট যে ব্যাংকে আছে, এই সবটা মিলে যেটা, সেটা হচ্ছে একটা দেশের টাকার ভান্ডার বলতে পারিস, এত টাকা রয়েছে। এটাকে ব্রড মানি বা M2 বলা হয়। তো এটা আমরা বুঝলাম যে এটা হচ্ছে টাকার কত টাকা আছে। এবার তাহলে বোঝাই যাচ্ছে যে দেশের ব্যাংকিং সিস্টেম যত উন্নত, তাদের তত ব্রড মানিটা বড়। রাইট। M0টা বড় কি ছোট সেটা বলাটা মূল বিষয় নয়। এবার টাকা দিয়ে কি হচ্ছে, কি ফাংশন চলছে টাকা দিয়ে। প্রথমত ডিপোজিট হচ্ছে, তার থেকে লোন দেওয়া হচ্ছে। তো মূলত কি, তোকে ব্যাংক থেকে বলছে তুমি সেভ করো আমার এখানে। এবার তুই সেভ কখন করবি? সেভিংস মানে কি, তোর আজকে তুই একটা কফি খেয়ে টাকাটা খরচ করতে পারতি, কিন্তু সেই কফিতে খরচা না করে তুই ধর সস্তা মানে খেলি না কফিটা, সেই টাকাটা তুই জমালি কোথাও, তার মানে তোকে ফিউচারের কনজামশনের জন্য জমাচ্ছিস। তো এবার ফিউচারে তো ইনফ্লেশন হবে, আজকে 10 টাকা রাখলি সেটার মূল্য তো 10 টাকাই থাকবে না, এটা একটা কারণ। দ্বিতীয় হচ্ছে যে তুই রাখবি কেন, তো আজকে সব খরচা করে দিলেই হয়, তোকে একটা ইনসেন্টিভ দিতে হবে, সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট। এই জন্য ইন্টারেস্ট রেটের সৃষ্টি হলো। তো এই সেভিংস এলো, সেটা দিয়ে ব্যাংকরা লোন দিল। ব্যাংক লোন কোথায় দিল? বিভিন্ন কোম্পানিকে, বেশিরভাগ ব্যাপারটা হচ্ছে বেশিরভাগ কোম্পানিকে দেওয়া হয়। কেন? সেটা ইকোনমিতে ইনভেস্টমেন্ট হবে একটা, ধর কারখানা,
মানুষের স্যালারি, জিনিসপত্র কেনা, এগুলো করে আর তারা আরও জিনিস বানাবে, ইকোনমিটা একটু বড় হবে। যদি মানুষকে পার্সোনাল লোনও দেয়, তো পার্সোনাল লোন মানে বাড়ি কেনার জন্য ধর কেউ নিল টাকা, হাউস লোন ধরা যাক, তো হাউস লোন তোকে দিল, তাহলে পরে তুই তো জিনিসপত্র কিনবি, তার জন্য কিছু লেবাররা কাজ করবে সেখানে, তো এগুলো তাদের কাছে যাচ্ছে, এটাও একটা ইনভেস্টমেন্ট। তো সেভিংস মূলত একটা ইকোনমিতে সেন্ট্রাল ব্যাংক বা গভর্নমেন্ট চায় এজন্যে সেভিংস বাড়াতে। হ্যাঁ, সব সময় নয়, কখনো কখনো যখন মনে হয় যে ইনভেস্টমেন্ট বাড়ানো দরকার, ইনভেস্টমেন্ট বাড়ানোর পদ্ধতি হচ্ছে মানুষকে সেভ করাও, তাহলে পরে ইনভেস্টমেন্ট বাড়বে। এটা একটা টাকার কাজ। এটা কারা করে? এটা ব্যাংকরা করে মূলত ব্যাংকরা করে, রিজার্ভ ব্যাংকের তত্ত্বাবধানে তারা করে যে সেভিংস নিলাম, লোন দিলাম, লোনটা প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট। এটা তার মানে সেভিংসের প্রোডাক্ট বুঝলাম, ক্রেডিট বুঝলাম, ক্রেডিট বা লোন বুঝলাম। তো আরেকটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। ধর ইন্স্যুরেন্স, মোটামুটি সবাই জানে ইন্স্যুরেন্স কি, মারা গেলে বা কোনো ক্যালামিটি হলে তো সেই ইন্স্যুরেন্সের একটা কাজ আছে, সেটাও টাকা দিয়ে হয়। মূলত এই সেভিংস, ক্রেডিট, ইন্স্যুরেন্স, এই তিনটা হচ্ছে মূল প্রোডাক্ট ফিন্যান্সের। আরেকটা কি? আরেকটা হচ্ছে ইকুইটি বা শেয়ার। ধর যে কোম্পানি, সেই কোম্পানির তুই কোম্পানির মালিকানা পেলি। আজকের দিনে বেশিরভাগ কোম্পানি হচ্ছে প্রাইভেট, একজন মালিক নয়। তোর কাছে একটা শেয়ার থাকলে তুইও মালিক। শেয়ার মানে কি? তার 100 টাকার ধর মূলধন, সেই 100 টাকার মূলধনকে সে বললে এবার এই মূলধনের থেকে আমি এবার মালিক থাকবো 51%, বাকি 49% যে কেউ মালিক হতে পারে। এক্সাম্পল দিচ্ছি, ওই 49%-এর মধ্যে তুই ধর 0.01%-এর মালিক হতে পারিস একটা শেয়ার কিনে, রাইট? এবার কাজেই এই শেয়ারগুলো প্রথমে, এবার এই টার্মগুলো একটু বলে নিই, এগুলো ফিনান্সিয়াল লিটারেসিতে খুব কাজে দেবে, মানে যারা ডিল করছে। শেয়ারের দুটো পার্ট, একটা হচ্ছে আইপিও, যখন প্রথম একটা কোম্পানি ছাড়ে মার্কেটে যে এবার আমার ধরা যাক 10% শেয়ার আমি পাবলিকের সাথে দেব, সেটাকে বলে আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং। একটা শেয়ারের দাম জেনারেলি 10 টাকা, কিন্তু এবার সেটা যত টাকায় সে কিনতে চাইবে। ধর মনে হলো যে এই কোম্পানিটা বিরাট উন্নতি করবে ভবিষ্যতে, তো এর শেয়ার আমি কিনে নিই। তখন লোকে বলবে না 10 টাকার শেয়ারটা আমি 12 টাকায় কিনবো। কেউ বলবে না আমার মনে হচ্ছে আরও বেশি উন্নতি করবে, তো সে ওটা বলে আমি 50 টাকায় কিনবো। করে করে একটা ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের একটা প্রাইস ঠিক হয়। তো এই যে স্টার্ট আপের ক্ষেত্রে ভ্যালুয়েশনের গল্প, তো ওরা যখন আইপিওতে যায় তখন এটাই ভ্যালুয়েশন, যে মার্চেন্ট ব্যাংকার বলে এক জাতীয় দল থাকে, তারা ঠিক করে দেয় যে আপনার 10 টাকার শেয়ারটা কত টাকায় লিস্টিং হতে হবে, আইপিও কত টাকায় হয়। কেউ বললো 500 টাকা, কেউ বলছে এইভাবে ব্যাপারটা। আরেকটা হচ্ছে আইপিও হয়ে গেলে এবার এই শেয়ারটা তোর কাছে হয়তো একটা এক্স কোম্পানির শেয়ার আছে, তুই আমাকে বেচতে পারিস, আমি আরেকজনকে বেচতে পারি, তো এটা ট্রান্সফারেবল। সেটা হচ্ছে শেয়ার মার্কেটের কাজ। মানে এটা হলো ধর আমি আজকে একটা কোম্পানি, সে ধর ব্যবসা করবে বলে নেমেছে, বেশ, আমার বন্ধুর কোম্পানি। আমার মনে হলো বন্ধুকে যে ভাই তোর কোম্পানি বহুত উন্নতি করবে, তুই একটা কাজ কর, তুই অনেক টাকা কামাবি, তুই এই নিয়ে 50,000 টাকা আমার তরফ থেকে রাখ, তুই যা কামাবি তার মধ্যে আমাকে এইখান থেকে সেই ডিভিডেন্ডটা এর মধ্যে থেকে দিয়ে দিস। হ্যাঁ, ব্যাপারটা তো তাই, একেবারেই তাই। প্রাথমিকভাবে যে সে বলল যে আমার কোম্পানির ধর 1 লাখ টাকা মূলধন লাগবে শুরু করতে ব্যবসাটা, তুই বললি 50,000 টাকাতে, তাহলে 50%-এর মালিক আমি একদম। তো এবার বেশ কিছুদিন গেল, দেখা গেল কোম্পানি বেশ ফুলে ফেপে উঠছে, প্রফিট হচ্ছে। এবার বলে এবার কোম্পানির ভ্যালুয়েশন, মানে এই যে 1 লাখ টাকা শুরু করেছিলাম, এখন এই কোম্পানিটা যদি রিপ্লেস করতে আরেকজনকে বিক্রি করি আমি, তাহলে সে কত টাকা দিয়ে কিনবে? তাহলে আমি 1 কোটি টাকায় বিক্রি করব। তার মানে প্রথমে ওই 1 লাখ টাকার ভ্যালুটা বেড়ে 1 কোটি হয়ে গেছে, মানে মালিকানা 100% ট্রান্সফার করতে হবে, তাহলে ওই 1 লাখ টাকাটা 1 কোটি টাকা হয়ে গেছে। তার মানে তোর যে শেয়ারটা ছিল 50,000-এর, সেটা 50 লাখ হয়ে গেছে। তুই এবার বললি এর থেকে আমি হাফ শেয়ার আমি মার্কেটে ছেড়ে দেবো। তুই আলাদা করে বলতে পারবি না, যদি কোম্পানি বলে যে আমি 25% ছেড়ে দেবো, তো 25%-এর আসলে মূল্য ছিল হচ্ছে 25,000 টাকা, এখন সেটা 25 লাখ টাকা। তার মানে 100 গুণ বেড়েছে, ঠিক আছে? তো তোর যে 10 টাকার শেয়ার, সেটা 1000 টাকায় লিস্টিং, রাইট, কারেক্ট, একদম তাই। এইভাবেই শেয়ারের দাম বাড়ে, এবং এটা হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। এবার যে তুই বিক্রি করে দিলি, এবার তো ওটা 1000 টাকা তোর কাছে আছে। তুই যদি মালিক যখন ডিসাইড করবে ডিভিডেন্ড দিতে, মানে আমার প্রফিটের থেকে একটা পার্ট দিতে, সেটাই 1000 টাকার বেসিসে দেবে, কারেক্ট। কিন্তু এবার 1000 টাকা তোর কাছে আছে, ধর আমার কাছে আছে তোর শেয়ারের পার্টটা,
1000 টাকা। এবার আরেকজন বলছে না আমি এটা 1200 টাকায় কিনতে চাই, আমি বলবো হ্যাঁ 1200 টাকায়। আরেকজন বলছে 1300 টাকায় কিনতে চাই, আমি তাহলে বলবো তুমি 1200 বলছো, ও 1300 বলছে। ও বললো না আমি তাহলে কাছাকাছি আছি 1250। ও বললো আমিও এত টাকা মনে হচ্ছে ও 1250 বলছে, এটা তো ঠিক না, তো আমি বেশি বোধহয় দাম বলে ফেলেছি, আমিও কমালাম। এই করতে তো একটা জায়গায় আসে যে এই মুহূর্তে এটা 1250 টাকায় বিক্রি হলো। এটা হলো ভ্যালুয়েশন। ভ্যালুয়েশনটা তো শুরুতেই হয়ে গেছে। আর এখন এটা যেটা হচ্ছে এটা শেয়ার মার্কেটে প্রতিদিন যে জিনিসটা হয়, রাইট, এই মানে বেচা কেনা উপর নিচে, হ্যাঁ একদম ডিমান্ড সাপ্লাইটা এইভাবে চলতে থাকে যে একজন কত দিয়ে কিনতে চাইছে, একজন কত দিয়ে বিক্রি করতে চাইছে, যখনই ওই প্রাইসটা ম্যাচ করে একটা বিক্রি হয়ে যায়। এই করে ব্যাপারটা বড় হয়। বেশ এটা আমাদের শেয়ার মার্কেটের মূল বিষয়। আর মিউচুয়াল ফান্ড, এবার কোন কোম্পানি কত ভালো কত খারাপ সেটা তো সাধারণ মানুষের পক্ষে তো এটা সবসময় জানা সম্ভব নয়, আমি ডিসাইড করতে পারবো না। তো একজন যাকে ফান্ড ম্যানেজার বলবো, মিউচুয়াল ফান্ড কোম্পানি, সে কি করছে আজকের দিনে, সে বলছে দেখো আমি মোটামুটি অনেকগুলো এরকম শেয়ার মিলিয়ে একটা ব্লক বানিয়েছি বা একটা কম্বিনেশন বানিয়েছি, আমি তোমাকে বলছি এই কম্বিনেশনটা কিন্তু ভালো রেজাল্ট দেবে। মানে ওরা ওই বেচা কেনাটা চলতে থাকবে, চলতে ওটার প্রাইস বাড়বে আরও। আইডিয়াটা হচ্ছে সব কোম্পানি ভালো করবে, তাই তাদের শেয়ারের প্রাইস বাড়ছে। তো তুই বলি যে হ্যাঁ আমার তত সময় নেই প্রত্যেকটা শেয়ার দেখার, তাহলে তোমাকে আমি দিলাম মিউচুয়াল ফান্ড কিনলাম। এবার ওরা তোমার হয়ে ব্যাপারটা করছে, কিন্তু করে তুমি একটা ইন্টারেস্ট রেট হিসেবে বা দাম বাড়া হিসেবে ওটাকে পাচ্ছ। এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড এভাবে কাজ করে। আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে বন্ড। বন্ড মানে শেয়ার মানে তো তুই মালিকানা ছেড়ে দিলি। কখনো কখনো কোম্পানিরা বলে যে আমি মালিকানা দিচ্ছি না, আমি মানুষের থেকে লোন নিতে চাই, আচ্ছা আমি তার বদলে একটা ইন্টারেস্ট রেট দেবো তোমাকে, ইন্টারেস্ট দেবো, এটা লোনই দিচ্ছ তুমি আমাকে, কোনো মালিকানা হচ্ছে না। আচ্ছা, তখন ওরা বলে যে আমার বন্ড বিক্রি করলাম, মানে হচ্ছে ধরো যাক ওই পুরো ধর আমার এই মুহূর্তে আমার কোম্পানির একটা ধর আমাদের এই পডকাস্ট সেট আপে একটা বল একটা নতুন কিছু লাগবে, সামথিং উইচ ইজ কস্টলি, আমাদের হয়তো সোফা, মাইক, ধর একটা সাংঘাতিক মাইক্রোফোন আমরা কিনতে চাই, যেই মাইক্রোফোনটার দাম 2 লাখ টাকা। আমার কাছে এই মুহূর্তে নেই 2 লাখ টাকা, আমি আমার যদি পাবলিক কোম্পানি হই, আমি মার্কেটে গিয়ে বলবো আমি বন্ড ছাড়ছি 2 লাখ টাকার, 2 লাখ টাকার আমি 2 লাখ বন্ড ছাড়বো, মানে এক একটা বন্ডের দাম 1 টাকা, বা ওকে 2000 বন্ড ছাড়বো, এক একটা বন্ডের দাম 100 টাকা, তার বদলে আমি 8% ইন্টারেস্ট দেবো ফর এক্সাম্পল। তো তাহলে ওই বন্ডগুলো মানুষ কিনছে, ওটাতে ফিক্সড রিটার্ন। কিন্তু শেয়ার মার্কেটে কিন্তু ওঠা নামাটা আছে যে কে কততে কিনতে চায় কে কততে বিক্রি করতে চায়। বন্ড মার্কেটে এটা ফিক্সড রিটার্ন এত টাকা, কিন্তু রিস্ক আছে। এবার আমরা এই বন্ডে কিন্তু ঢুকছি 2008-এর ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে। সেই সময় বন্ডের কথা শোনা গেছিল একটু মানে কানাঘুষোতে আর কি। 2008-এর সমস্ত পৃথিবীর যে রিসেশনটা হলো, এই যে বন্ড, এবার দেখ লোন তো বটে, ওটা ফিক্সড রিটার্ন হবে, কিন্তু যেই কোম্পানিটা মানুষের থেকে এই লোনটা নিচ্ছে বা এই বন্ডটা বিক্রি করছে, এটা তো জরুরি নয় যে সেই কোম্পানিটা ভবিষ্যতে টাকা দেওয়ার সামর্থ্য থাকবে। হ্যাঁ, মানে সেই কোম্পানিটা প্রফিট করবেই এরকম তো কোনো ব্যাপার নেই, লসও তো করতে পারে, লসও করতে পারে। সেই জন্যে এই বন্ডগুলোর একটা রেটিং হয়। আচ্ছা, যে কোন কোম্পানির বন্ডের, শেয়ারের রেটিং হয় না কিন্তু বন্ডের রেটিং হয়, যে এই বন্ডটা AAA+ না AA+, না A+, না B, না B+, এমনি। এটা কিভাবে ডিসাইড করা হয়? মানে কোম্পানির দেখে, প্রোফাইল দেখে? হ্যাঁ, এটা কিছু রেটিং এজেন্সি আছে, রেটিং এজেন্সি যেমন ইন্ডিয়া থেকে ক্রিসিল আছে, S&P আছে, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার, এরকম বেশ কিছু বড় বড় রেটিং এজেন্সি আছে ইন্টারন্যাশনালিও, যারা ওই কোম্পানির সমস্ত আদ্যপান্ত ভেবে চিনতে তারা যখন বন্ড ইস্যু করে সেই বন্ডের একটা রেটিং দেয়। ঠিক আছে, যাতে লোকে বুঝতে পারে রিস্ক কতটা। রাইট, যাতে লোকে বুঝতে পারে রিস্ক কতটা। এবার যেই বন্ডের ধর অবভিয়াসলি যেই বন্ডের রেটিং কম তাদের ইন্টারেস্ট রেট বেশি, একদম, আর যেই বন্ডের রেটিং খুব ভালো তারা কম ইন্টারেস্ট দেয়। বুঝেছি। হ্যাঁ, আমেরিকায় একটা নতুন ইনস্ট্রুমেন্ট বেরোলো, নতুন ফিনান্সিয়াল প্রোডাক্ট বেরোলো, সেটা হচ্ছে ক্রেডিট ডিফল্ট সোয়াপ। মানে এই যে ব্যাংকটার থেকে একটা বন্ড কিনলি, এই বন্ডটা যদি টাকা দিতে না পারে
তাহলে সে টাকা দেবে। মানে বন্ডের উপর ইন্স্যুরেন্স কাইন্ড অফ একটা জিনিস। হ্যাঁ, বলতে পারিস তুই বন্ডের উপরে একটা হেজিং উল্টো জিনিস আর কি। মানে বন্ডের টাকাটা হয় তুমি পাবে, হ্যাঁ, ইন্টারেস্ট, কিন্তু বন্ডটা যদি ফেল করে তাহলে আমি তোমাকে টাকা দেবো। হ্যাঁ, তার জন্য তুমি আমাকে কিছু টাকা দাও, তার জন্য তুমি আমাকে কিছু টাকা দাও, এই রিস্কটা নেওয়ার জন্য, এই রিস্কটা নেওয়ার জন্য। বেশ বোঝা গেল। এটাকে বলে ক্রেডিট ডিফল্ট সোয়াপ। এবার তারা কি করলো, তারা শুরু করলো ট্রেঞ্চিং। আচ্ছা, এই ধরনের প্রোডাক্টকে বলে ডেরিভেটিভ। মানে মূল একটা ফিনান্সিয়াল প্রোডাক্ট আছে, তার উপর বেস করে আরেকটা প্রোডাক্ট, তার উপর বেস করে আরেকটা প্রোডাক্ট। বেসিক্যালি ধর একটা শেয়ার আছে বা সোনা আছে, সোনার একটা প্রাইস চলছে। এবার তুই আর আমি একটা বেটিং করলাম যে সোনার দাম এখন আজকের দিনে কত, ধর আজকের দিনে 10 গ্রাম সোনার দাম 80,000। এবার তুই আমাকে বেট করলি যে প্রেমাশিস আমার মনে হচ্ছে আগামী 6 মাসে সোনার দাম 85,000-এ পৌঁছাবে। আমি বললাম যে না, 85,000 না, ওটা ধর 78-এ পৌঁছাবে, মানে কমবে। এবার তুই একটা প্রোডাক্ট বানালি যে সোনার দাম যদি 85-এ পৌঁছয়, 85-এ না পৌঁছয়, তাহলে আমি তোকে এক্সট্রা টাকাটা দেবো। এটা হচ্ছে একটা ডেরিভেটিভ প্রোডাক্ট। এবার ওই প্রোডাক্টটার দাম এত, ঠিক আছে, এই ইন্স্যুরেন্স টাইপে যেমন আর কি। তো এবার ওটাকে বলবো ডেরিভেটিভ প্রোডাক্ট। মূল জিনিসটা এক, তার উপরে ডেরিভেটিভ। তো বন্ড ছিল, তার উপরে ডেরিভেটিভ হচ্ছে ক্রেডিট ডিফল্ট সোয়াপ। কিন্তু সেগুলো ছিল ট্রান্সড, মানে কিছু A+ বন্ড, কিছু AA বন্ড, কিছু AAA বন্ড, কিছু B, কিছু C, এসব মিলিয়ে একটা বানিয়ে, যেমন করে মিউচুয়াল ফান্ড বানানো হয়, ওরা বন্ডের অমনি মিউচুয়াল ফান্ড বানিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, ঠিক আছে। বন্ডের মিউচুয়াল ফান্ড বানিয়ে ওরা বিক্রি করা শুরু করলো, কিন্তু সেগুলো হচ্ছে তার এগেনস্টে সোয়াপ রয়েছে। এটা একটা দিক। এবার অনেক কোম্পানি ফেল করা শুরু করলো সেই সময়, মানে আমেরিকায় 2008-এর শুরুর দিকে। কিভাবে ফেল করা শুরু করলো তাদের? আচ্ছা, এখানে আরেকটা গল্প বলতে হবে, সেটা হচ্ছে আমেরিকার ইকোনমিটা দীর্ঘদিন ধরে এবং ইউরোপেরও বেশ কিছু দেশের ডিপেন্ড করতো রিয়েল এস্টেটের উপর। কারেক্ট, আমি রিয়েল এস্টেটের কথা শুনেছি, ওই জন্যই জিজ্ঞেস করছি। রিয়েল এস্টেট মানে কি? রিয়েল এস্টেট মানে কিন্তু শুধু তুই বাড়ি কেনার জন্য টাকা পাচ্ছিস তা নয়। বাড়ি কেনার জন্য তোকে টাকা দেওয়া হবে, যে টাকাটা কিসের বেসিসে দেওয়া হবে? তোর ইনকাম, তোর সামর্থ্য, বা আমার সামর্থ্যের বেসিসে আমাকে লোন দেওয়া হবে। একটা হচ্ছে আমার খুব সামর্থ্য ঠিকঠাক আছে, ওরা ক্যালকুলেট করে বললো একদম ঠিক লোক দেওয়ার জন্যে, তো আমাকে দিল। তাহলে পরে আমাকে বলা হবে এটা হচ্ছে প্রাইম লোন, ইন্টারেস্ট রেট ধর 12%। এবার ব্যাংক ঠিক করলো যে না, আমরা সব এরকম প্রাইম লোককে দিয়ে আমাদের টাকা শেষ করে উঠতে পারছি না, আমাদের আরও লোন দিতে হবে, কারণ ব্যাংক তো ইনকাম করবে যখন সে লোন দেবে, আরও লোন দিতে হবে। তো কাকে দেওয়া যায় এই লোনটা? তাহলে তার নিচের পার্টে এসো, যে যারা এক্ষুনি আমাদের সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করছে না, তাদেরকে একটু বেশি ইন্টারেস্ট রেটে লোন দিই। আচ্ছা, ধর 20% ইন্টারেস্ট রেটে আমি লোন দিলাম এমন একজনকে যে আদারওয়াইজ লোন পাওয়ার কথা নয়। এটাকে বলে সাব প্রাইম। বেশ, এটা হাউস লোনে দেওয়া শুরু হলো। আরেকটা মজা হচ্ছে যে তাদের বাড়ি কিনে ফেললো তারা, তার উপরে শুরু হলো মর্টগেজ দেয়া। বাড়িটা তাদের হয়ে গেল ধর 1 লাখ টাকার বা 1 কোটি টাকার একটা বাড়ি, সে লোন নিয়ে কিনেছে। বললো এই বাড়িটার তো দাম বাড়বে, কারণ রিয়েল এস্টেটের দাম তো সবসময় বাড়ে। তো এই বাড়িটার দাম 1 বছর পরে আসলে এই বাড়িটার দাম 2 কোটি টাকা হবে। তো এই বাড়িটাকে মর্টগেজ রেখে ওই 1 কোটি টাকার লোনটা চলে গেল, বাকি তোকে আরও 1 কোটি টাকার লোন দেওয়া হলো। মানে তোটা একই মুহূর্তে তোর কাছে বাড়িও আছে আর লোন আছে। এটা হচ্ছে মর্টগেজ লোন, সাবপ্রাইম মর্টগেজেস। এই শালা, এটা তো কেসটা শুনেই কিরকম মনে হচ্ছে যে মানে আসলে টাকা, মানে আসলে তো ব্যাপারটা হলো আমার কাছে টাকাও আছে, বাড়িটা তৈরিও হয়ে গেছে, আলাদাই ব্যাপার তো এটা। হ্যাঁ, এটা যদি আমার সময় হতো মজাই তো। কিন্তু তো লোন রয়েছে, কিন্তু 1 কোটি টাকার লোন রয়েছে ওই বাড়িটার উপরে। ঠিক। আসলে এবার সাবপ্রাইমের প্রবলেমটা, এবার যদি আমি 1 কোটি টাকা ব্যাংকে দিয়ে দিই, তো বাড়িটা তোর অবভিয়াসলি। তো বাড়িটা তো তাহলে এমনি হয়ে গেল আমার। হ্যাঁ, ফ্রিতে না, তোকে তো লোন দিয়েছে একটা। হ্যাঁ, রাইট। তুই ওর আগের লোনটা তো চলেই গেছে তোর কাছে, ও তো ফেরত নিয়েছে। বাড়িটা যদি তুই ফেরত দিতে হবে, ওই 1 কোটি টাকার লোন যদি তুই ফেরত দিয়ে দিস তাহলে তো হয়েই গেল। দিল তো অত টাকাই আলটিমেটলি। রাইট, বুঝতে পারলাম। এবার কথা হচ্ছে এগুলো হচ্ছে সাবপ্রাইম। এবার এই যে ক্রেডিট ট্রাঞ্চিং বলে মিউচুয়াল ফান্ডের মতন,
প্রচুর ইন্স্যুরেন্স কোম্পানি, ইনভেস্টমেন্ট কোম্পানি, এরা কি করলো, এখানে একটা প্রসেস আছে যেটাকে বলে সিকিউরিটাইজেশন, মানে লোন বিক্রি করো। একটা ব্যাংক সে লোনটা দিল, এবার লোনটা দেওয়ার সাথে সাথে বললো তোমার এই লোনটা আমাকে দিয়ে দাও আমার কাছে, আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিচ্ছি। ধর একটা ব্যাংকের টোটাল 10 কোটি টাকার লোন আছে, 10 কোটি টাকারও লোন দিয়েছে। এবার আমি আরেকটা বড় কোম্পানি লেমন ব্রাদার্সের মতন, আমি বললাম যে ওই লোনটা আমি কিনবো, আমার বইতে চলে আসবে, তার জন্য তুমি 1 টাকা নিয়ে নাও। আচ্ছা, এটা হচ্ছে সিকিউরিটাইজেশন। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এই জিনিসে ইনভেস্ট করা শুরু করলো। এবারে এই যে প্রচুর লোন, এক একটা সময় ধর এই লোনগুলোরও রেটিং সাবপ্রাইম আছে, সাবপ্রাইম আছে, কিছু প্রাইম আছে, কিছু সুপার প্রাইম আছে, এগুলোকে ওরা কম্বিনেশন করা শুরু করলো। একটা প্রাইম, একটা সাবপ্রাইম, দুটো সুপার প্রাইম, এরকম করে একটা কম্বিনেশন করে একটা ফান্ড তৈরি হলো। এই ফান্ডগুলোতে সমস্ত ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইনভেস্ট করা শুরু করলো। আইডিয়াটা এটাই যে আলটিমেটলি তো রিয়েল এস্টেটের প্রাইস বাড়বেই। একটা সময় এলো যখন দেখা গেল রিয়েল এস্টেটের প্রাইস আর বাড়ছে না, বরং কমছে, কারণ একটা স্যাচুরেশন হবে, কত জমি আর কত লোক বাড়ি কিনবে, বায়ার নেই। এবং এই যখনই রিয়েল এস্টেটের দাম বাড়ছে না, তখনই কি হলো, এই যে লোনগুলো দেওয়া হয়েছিল এগুলো ফেল করা শুরু করছে, সাবপ্রাইম লোনগুলো। এই জন্য এটাকে সাবপ্রাইম ক্রাইসিস বলে। যখনই ওই লোন ফেল করবে, তখন তার যে ডেরিভেটিভ মিউচুয়াল ফান্ডটা তৈরি হয়েছে ওই লোনের, একটা ইন্স্যুরেন্স কোম্পানি যত টাকা ইনভেস্ট করেছে ওই টাকাটা কমতে থাকবে, কমতে কমতে ওটা হয়ে গেল জিরো। এই কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানি, অন্য ব্যাংক, এদের যে বন্ড ছিল সেগুলোর ভ্যালু হয়ে গেল জিরো, কারণ ওই ব্যাংকগুলো ধসে পড়ছে। তো সিডিএস এবং সিকিউরিটাইজড পোর্টফোলিও একসাথে 0-0-তে আসতে শুরু করলো, মানে পুরোটা তো কোলাপস করে গেল, পুরোটা কোলাপস করে গেল, কারণ রিয়েল এস্টেটের ওই লোনগুলো সব মিথ্যে। এবং একটা সময় বলা হয় যে ওই বিগ শট বলে একটা ভালো সিনেমা আছে, এটা নিয়ে বানিয়েছে, যে ওরা ওখানে দেখিয়েছে যে একটা যদি 1000 টাকার লোন দেয়া হয়, এবার এটার উপর আরেকটা ফাটকা খেলা হয়েছিল। ক্রেডিট ডিফল্ট যেমন সোয়াপ আছে, যে এই বন্ডটা ফেল করলে আমি টাকা দেবো, এই লোনগুলোর উপরে ওই সোয়াপটা তৈরি হওয়া শুরু হলো। যে একটা সাবপ্রাইম লোন আছে ধর 1 লাখ টাকার, 1 কোটি টাকার, এই টাকাটা ফেরত আসবে কি আসবে না, তো একটা ডেরিভেটিভ, সেটার বেসিসে আরেকটা ডেরিভেটিভ। এই করতে করতে একটা সময় দাঁড়িয়েছিল আমেরিকার ইন্ডাস্ট্রিতে যে যদি 1 কোটি টাকার লোন থাকে, অ্যাকচুয়াল লোনটার ভ্যালু ধর 1 কোটি টাকা, তাহলে সেই 1 কোটি টাকার লোনটার উপরে 10 কোটি টাকা ফাটকা খেলা হয়েছে। আর যদি 1 কোটি টাকাটার এইদিক ওদিক হয়ে যায়, তাহলে পুরো 10 কোটি টাকাটাই চলে যাবে শেষ। আচ্ছা, এটাই হয়েছে 2008 ফিনান্সিয়াল ক্রাইসিসে। কারণ পুরো ইকোনমিটা দাঁড়িয়েছিল, ইন্স্যুরেন্স কোম্পানি, এআইজির মতো বড় ইন্স্যুরেন্স কোম্পানি, লেমন ব্রাদার্সের মতন বড় ইনভেস্টমেন্ট কোম্পানি, তাদের পুরো বিজনেস এবং ইনভেস্টমেন্টের বড় পার্ট একটা দাঁড়িয়েছিল এর উপরে, রিয়েল এস্টেটের দামের উপরে, সিডিএস এর উপরে, গোড়ায়। এটা হচ্ছে 2008 ফিনান্সিয়াল ক্রাইসিসের প্রবলেম। এবার এটার এফেক্ট সারা পৃথিবীতে কেন পড়লো? কারণ ওই কোম্পানিগুলো তো শুধু আমেরিকান কোম্পানি না, ওরা তো লেমন ব্রাদার্স তো সবখানে ইনভেস্ট করেছে। যখন ওদের টাকাটা ডুবছে, ওদের টাকা কিন্তু যত টাকা তারা লাগিয়েছিল তত ডোবেনি, ওদের পুরো ক্যাপিটাল সমস্ত কিছু ইরোড হয়ে গেছে, এবং সেখান থেকে তো এই টাকাগুলো তার মানে বেরিয়ে গেছে, যত টাকা ওরা ইনভেস্ট করেছিল, রাইট? ওকে। এবং এই ঘটনাটা আমেরিকা থেকে শুরু হয়েছে, অন্যান্য দেশেও কিন্তু মর্টগেজ লোন দেওয়া হতো, সাবপ্রাইম লোন দেওয়া হতো, ইত্যাদি করা হতো। এটা নিয়ে যদি আরও ডিটেলে জানতে, তাহলে বিগ শট সিনেমাটা দেখলে পরে মনে হয় ব্যাপারটা একটু বোঝা যাবে। এটা হচ্ছে আমেরিকান ক্রাইসিস। আরেক মানে ব্যাংক হলো, আমরা ইনভেস্টমেন্টের জায়গাটা বললাম, কিছু ইনভেস্টমেন্ট ব্যাংক হয়, ইনভেস্টমেন্ট ব্যাংকার আমরা শুনি যে আজকের দিনে সমস্ত ইনভেস্টমেন্ট ব্যাংকাররা বেসিক্যালি কি, তারা এই কাজটা করে, এই যেটা সিডিএস, সিকিউরিটাইজেশন, এগুলো বললাম, প্লাস দুটো কোম্পানির মার্জার হবে, অ্যাকুইজিশন হবে, এগুলো তারা দেখে। আরেক ধরনের ইনস্টিটিউশন আছে যেটাকে আমরা পেমেন্ট সিস্টেম বলি, যারা আমি তোকে একটা টাকা পাঠাবো এই সিস্টেমটা ম্যানেজ করে, যেমন ভিসা, তারপরে মাস্টার কার্ড। এরা বেসিক্যালি কি করে, এরা এই যে দুটো ব্যাংক, আগে কি হতো, ধর আমি একটা চেক লিখেছি তোর নামে, কিন্তু অন্য ব্যাংকের, তোর অ্যাকাউন্টটা অন্য ব্যাংকে, তুই একটা চেক লিখেছিস রনকে, আমাদের যে ক্যামেরা করছে, বা অয়নকে, সেটা অয়নের ব্যাংকের। তো এবার দিনের শেষে এই সমস্ত ব্যাংকাররা একত্রিত হতো একটা জায়গায়, যেটাকে ক্লিয়ারিং হাউস বলতো। ওখানে ওরা দেখতো যে নেট কি হচ্ছে, একটা ব্যাংকের থেকে আমরা কত পাই, কত দিতে হবে, এই করে একটা নেট ট্রান্সফার হতো।
রিয়েল ট্রান্সফার হতো। ইনএফিশিয়েন্ট, সেজন্য আগে চেক ক্লিয়ার হতে সময় লাগতো, অন্য ব্যাংকের চেক ক্লিয়ার হতে। আজকে কিন্তু সময় লাগে না অন্য ব্যাংকের চেক হলেও। কেন? এখন ওটা ডিজিটাইজ হয়ে গেছে সিস্টেমটা। এবার ধর একই প্রসেস, কিন্তু যে তুই একটা দোকানে গেলি, কিছু একটা কিনবি, কিন্তু জরুরি নয় তো যে তোর ব্যাংক, তোর হয়তো একটা ব্যাংকে এক্স ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ওর যার কাছ থেকে কিনছিস দোকানিরও অ্যাকাউন্ট এক্স ব্যাংকে, জরুরি নয় না, তার হয়তো ওয়াই ব্যাংকে অ্যাকাউন্ট। কিন্তু তুই যে টাকাটা দিবি, ধর তুই ক্যাশ না দিয়ে একটা ডেবিট কার্ডে বা ক্রেডিট কার্ডে টাকা দিয়ে দিচ্ছিস, তা ট্রান্সফার হবে কি করে? এই যে ক্লিয়ারিং হাউসের কাজটা ডিজিটালি কে করবে? যে এই ব্যাংক থেকে টাকা তুলে ওই ব্যাংকে পৌঁছানো তো তৎক্ষণাৎ হয় না, ওটা দিনের শেষে নেটিংস, ক্লিয়ারিং, এই সমস্ত কিছু হয়। এই সিস্টেমটা ম্যানেজ করে ভিসা এবং মাস্টার কার্ড, ভারতের ক্ষেত্রে রুপে, অন্যান্য বেশি মানে ভিসা মাস্টার কার্ডই সবচেয়ে বড় প্লেয়ার এই জিনিসে। তারা এই কাজটাই কিন্তু করে, যে দুটো ব্যাংকের মধ্যে ট্রান্সফার কী করে হচ্ছে। তারা ইন্টারন্যাশনালিও করে, তারা ন্যাশনালিও করে। তো ইউপিআই তো সেম কাজ করে। ইউপিআইতে আমরা আসবো, ইউপিআই কিন্তু সেম কাজই করে। হ্যাঁ, ক্লিয়ারিংই তো করে, ক্লিয়ারিংই করে। যেটা ইউপিআই, যারা আমাদের মানে ভারতবর্ষের বাইরে থেকে দেখছেন, ইউপিআই হচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, যেটা ভারতবর্ষের সরকার বানিয়েছে। আরেকটা জিনিস বলে দিই, যেটা সাধারণ মানুষের অনেক সময় কনফিউশন হয়। অনেক সময় তুই ছোট দোকানে তুই কার্ডে দিতে যাবি, বলবে যে না কার্ডে দিলে পরে কিন্তু 2% এক্সট্রা। এটাকে বলে মার্চেন্ট ডিসকাউন্ট রেট। মানে এই যে ফেসিলিটিটা দেওয়া হচ্ছে, এই জন্য ওই দোকানিকে একটা পার্সেন্টেজ দিতে হয় ব্যাংককে। সেই জন্য ছোটো দোকানিরা ওটা রাখতে চাইতেন না আগে, বা এখনও অনেক জায়গায় রাখেন না। এটা হচ্ছে এমডিআর একটা দিতে হয়, 2% না, সেটা আরও অনেক কম। প্রত্যেকটা কার্ডের একটা প্রাইস থাকে। ওই মেশিনটা যেটার মধ্যে তুই সোয়াপ করিস, ওই মেশিনটাতে একবার সোয়াপ হলে পরে ওদের ওখান থেকে টাকাটা কেটে যায়। এই সার্ভিসটা যেহেতু ওকে দেওয়া হচ্ছে, মার্চেন্ট ডিসকাউন্ট রেট। ভারতবর্ষে যেমন ইউপিআই খুব বেড়ে গেছে, তার কারণ হচ্ছে ইউপিআইতে সরকারের থেকে বলা হয়েছে, আমার মনে হয় 2017-তে সম্ভবত, ভুল হতে পারে, 18 হতে পারে, যে ইউপিআই এর ট্রানজাকশনে কোনো এমডিআর হবে না, মার্চেন্ট ডিসকাউন্ট রেট নেই। মানে তুই যত টাকা পাঠাচ্ছিস ওর অ্যাকাউন্টে তত টাকাই জমা পড়বে। এটা যেহেতু সরকারি সিস্টেম, তাই এটা সম্ভব হয়েছে। যে কারণে ভারতবর্ষে তোর ভিসা মাস্টার কার্ডের বিজনেস অনেক কমে গেছে, আর রেটও কমেছে ওই মার্চেন্ট ডিসকাউন্ট রেট। কারণ বলছে আমি ইউপিআইতে নেবো, আমি কেন আপনার ডেবিট কার্ডে নিতে যাবো? আজকের দিনের দোকানে যাবেন, ওদের ডেবিট কার্ডের থেকে ইউপিআইতে নেওয়া পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, একদম। এটা হচ্ছে পেমেন্ট সিস্টেম। তো ভিসা টিসা ইউপিআই নিয়ে আমার প্রশ্ন আছে, সেটা আমি পরে করব। বল ইউপিআই নিয়ে প্রশ্ন। তো এগুলো একটা প্রসেস। এগুলোতে দেখবেন ব্যাংকে ট্রান্সফার করতে গেলে পরে এনইএফটি বলে একটা জিনিস হয়, একটা আরটিজিএস হয়। সেগুলো হচ্ছে ওই আরটিজিএস মূলত ব্যাংক টু ব্যাংক বা বড় কোম্পানি টু কোম্পানি ট্রান্সফারের জন্য ইউজ হয়। আর এনইএফটি হচ্ছে মানুষের সাথে মানুষের ট্রান্সফারের জন্য। ওটা ওই একটা ব্লক করে ওই সেটেলমেন্টটা হয়, সেই জন্য ওটাতে একটু সময় লাগে। যে আপনি শুধু আমার ট্রানজ্যাকশনটা এখনই হয়ে যাচ্ছে না, আমার ট্রানজ্যাকশন, তোর ট্রানজ্যাকশন, আরও অনেকের ট্রানজ্যাকশন একত্র করে হাফ অ্যান আওয়ারে একটা ব্লক তৈরি হয়। ব্লকটা ইম্পর্টেন্ট। ব্লক চেনে আমরা আসবো যে ব্লকটা কি। ব্লক তৈরি হয়, তারপরে এই ব্লকটা নেটিং হয়। নেটিং হয় মানে সেটেল হয়। ওই যেটা আগে একটা ক্লিয়ারিং হাউস বেসিক্যালি ওখানে হতো, সেটা ডিজিটালি হয়। কিন্তু সেটা একটা ট্রানজাকশনে হয় না, 10টা বা 50টা করে ট্রানজাকশনে একসাথে হয়। আপনি কত জটিল একটা ব্যাপার সামলায় ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেম। যে কোনো দেশের ব্যাংকিং সিস্টেম এটা সামলায়। মাথায় খারাপ হয়ে যাচ্ছে আমার ভেবে। আর প্রোগ্রামটা ভাব, যে পেছনে মানে প্রোগ্রামটা বানিয়েছে, যারা প্রথম এনইএফটি তৈরি করে বা আরটিজিএস তৈরি করে, তাদের যে ওভারঅল যে সিস্টেমটা, এই একই সিস্টেম। সুইফট বলে একটা জিনিস, আপনারা যদি যারা ইন্টারন্যাশনাল পেমেন্ট করেছেন বা রিসিভ করেছেন জানেন, সুইফট নাম্বার, সুইফট কোড। সুইফট হচ্ছে এই জিনিসটাই ইন্টারন্যাশনালি করে, রাইট, এই এনইএফটি বা আরটিজিএস এর কাজটা। ঠিক আছে, বেশ হলো। তো এই চলে গেল হোলসেল পেমেন্ট আর রিটেল পেমেন্টে, এই যে আমাদের এগুলো। হ্যাঁ, এবার তুই আসতেই পারিস যে ইউপিআইটা কি, বা মানে তোর প্রশ্নটা কি বল। একটা কোম্পানি, আমি ধর একটা ইউপিআই কোম্পানি। না, ইউপিআই তুমি কোম্পানি নাও, ইউপিআই সরকারের। আমি সেটা বলছি, ধর আমার কাছে ইউপিআই একটা গেটওয়ে দিচ্ছি আমি। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমি পেটিএম বলে একটা কোম্পানি আছে, বা ধর ফোনপে বলে একটা কোম্পানি আছে, ভারত পে বলে একটা কোম্পানি আছে। আমি দোকানদারকে টাকা দেবো একটা কিউআর কোড স্ক্যান করে। সেটা ভারত পের হতে পারে, সেটা পেটিএমের হতে পারে, ফোনপের হতে পারে, জিপের হতে পারে, গুগল পের হতে পারে। আমি যা টাকা দিচ্ছি ও তাই টাকা পাচ্ছে। এদের কি লাভ? কাদের?
এই যে মাঝখানে কিউআর কোড যারা বানাচ্ছে। হ্যাঁ, ওকে ওকে। তো এইবার আমরা ঢুকছি, এবার ফিউচারে ঢুকছি কিন্তু, ঠিক কিনা? ইন্ডিয়া প্রথমত এমডিআর ছিল, এবার যতক্ষণ ক্যাশে ট্রানজাকশন হচ্ছে, আমি তোর প্রশ্নের জবাবটা শুরুতেই দিয়ে দিই, যতক্ষণ ক্যাশে ট্রানজাকশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত টাকাটা ব্যাংকে ঢোকেনি, ব্যাংকের ডিপোজিটে ঢোকেনি, ব্যাংক ওটা দিয়ে কোনো লোন দিতে পারছে না, কাজে ব্যাংকের কোনো ইনকাম হচ্ছে না। এই সিস্টেমটা সরকার করে বলল, এই সিস্টেমটা থাকলে পরে যেই লোকগুলো ক্যাশে ট্রানজ্যাক্ট করতো, যত টাকা বাইরে ক্যাশে ঘোরাঘুরি করতো, সেই টাকাটাও ব্যাংকিং সিস্টেমে ঢুকছে। রাইট। আমার অ্যাকাউন্ট থেকে তোর অ্যাকাউন্টে যাচ্ছে, মানে কি ডিপোজিট অ্যাকাউন্ট থেকে ডিপোজিট অ্যাকাউন্টে যাচ্ছে, ব্যাংকের মধ্যেই তো থাকছে। তাহলে ব্যাংকের সেভিংসটা বাড়ছে, তার মানে ব্যাংক আরো অনেক বেশি লোন দিতে পারবে, তাহলে আরো বেশি ইনকাম করতে পারবে। কারেক্ট কারেক্ট। আমরা কোন একটাতে বলেছিলাম কাসা অ্যাকাউন্টের কথা, হ্যাঁ ওই পুয়ার ইকোনমিক্সের সময় বলেছিলাম যে এই অ্যাকাউন্টেরও কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্টের মতন। তো সেভিংস অ্যাকাউন্টে যদি টাকা ঢোকে তাহলে ব্যাংকের লাভ, তো তাদের এটাকে বলে ফ্লোট, কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট, ফ্লোট বাড়ছে, ফ্লোট বাড়লে ইনকাম বাড়বে। এটা হচ্ছে যুক্তি যে ব্যাংক কেন এই সার্ভিসটা দিচ্ছে। ঠিক। এই জন্যে এটাকে, এই জন্য এই ব্যাংকগুলোকে পেমেন্ট ব্যাংক বলি আমরা। পেটিএম শুরুতে একটা জিনিস হয়েছিল, সেটা হচ্ছে ওয়ালেট। তোর যদি মনে থাকে যে পেটিএম যেটা ইন্ডিয়াতে, বা যারা বাংলাদেশ থেকে দেখছেন বিকাশ, এগুলো ওয়ালেট, মানে তোর ব্যাংকের থেকে একটা টাকা বা এমনি ক্যাশ টাকা দিয়ে তুই ওয়ালেটে ভরলি, ওই টাকাটা কিন্তু কোনো ইন্টারেস্ট কিচ্ছু দেবে না, ওই টাকাটা থেকে তুই পেমেন্ট করতে পারবি অন্যকে। ওয়ালেট কোম্পানি কীভাবে আর্ন করছে, যখন ওই টাকাটা তুই তুলতে যাবি তখন ওরা আর্ন করে ওখান থেকে। কেন? কারণ চার্জ নেয়। তুই একটা ওয়ালেটে টাকা ভরলি, এবার ওয়ালেট থেকে যখন তুই টাকাটা তুলতে যাবি তখন একটা চার্জ লাগবে। ও আচ্ছা। আর ওয়ালেটে যদি স্পেন্ড করে তাহলে চার্জ লাগবে না? না, লাগবে না, তার কারণ তখন তো ওটা ঢুকে গেছে সিস্টেমে। এবং যত বড় বড় ওয়ালেট কোম্পানি, যেন এমপেসা থেকে শুরু হয়েছিল, এদের কাছে প্রচুর টাকা ঢুকছে, ওই একই লজিক, ওরা ব্যাংকে বলছে আমি এত টাকা তোমার কাছে জমা রাখছি, এই সিস্টেমটা যে লোককে দিচ্ছি আমি, তার জন্য আমার এত টাকা জমা রাখতে হচ্ছে, যত টাকা আমি জমা রেখেছি ব্যাংকে তত টাকারই ট্রানজাকশন আমার নেটওয়ার্কে হচ্ছে, তত টাকা জমা তারা ইন্টারেস্টেড পাচ্ছে। এটা হচ্ছে ইকোনমিক্স। বেশ। আর ইউপিআই সিস্টেমটা নিয়ে কি আমরা ক্লিয়ার? ইউপিআই সিস্টেমটা নিয়ে তো ক্লিয়ারই। হ্যাঁ, মানে বেসিক ব্যাপারটা হচ্ছে আধার নাম্বার, আপনার ফোন নাম্বার, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এই তিনটা যখন লিঙ্ক হয়ে যাচ্ছে তখন আপনি আপনার ফোন নাম্বারের বেসিসে আরেকজনকে টাকা পাঠাতে পারছেন। তার জন্য ওই কিওয়ার্ডটা দিয়ে দেওয়া হয়েছে যাতে আইডেন্টিফাই করা যায় আমি কাকে টাকাটা পাঠাচ্ছি, কোন ফোন নাম্বারে পাঠাচ্ছি, বা হ্যাঁ ওটা ইউপিআই আইডিও হয় ইত্যাদি। এই হচ্ছে পেমেন্ট সিস্টেম আজকে এভাবে চলছে। এই কারণেই ওই মোবাইল, এই আমাদের আধার লিঙ্ক করানোর জন্য এতটা গভর্নমেন্ট ইয়ে করেছিল। হ্যাঁ, যদি ওটা না হতো তাহলে এই লিঙ্কিংটা হতো না। এই লিঙ্কিংটা হওয়ার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে এই ট্রান্সফারটা করা যাচ্ছে। বেশিরভাগ দেশে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে এই ট্রান্সফারটা করা যায় না, ওয়ালেট দিয়ে করতে হয়। ঠিক, বুঝেছি। ঠিক, তো এই হলো আমাদের আজকের দিনে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। এছাড়া আরেকটা আছে ভেঞ্চার ক্যাপিটাল, যেটা ধর স্টার্ট আপের ক্ষেত্রে ভেঞ্চার ক্যাপিটালের একটা জায়গা আছে। তো রাইট, আমরা প্রেজেন্টে পৌঁছে গেলাম। প্রেজেন্টে তো পৌঁছে গেছি, এই মুহূর্তে যা হচ্ছে সেটা তো পৌঁছে গেছে। এবার এখান থেকে আমরা কি বিটকয়েনে ঢুকবো, নাকি আরও কী ধরনের নতুন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন তৈরি হচ্ছে সেখানে ঢুকবো? না, ফিউচার অফ মানি বলতে তো আমরা বিটকয়েনে ঢুকতে চাইবো। আমরা বিটকয়েনে ঢুকে নিই, তারপরে দেখি সময় থাকে কিনা আমাদের, তারপরে আমরা অন্যান্য কথা না হয় বলবো। তো তুই একটু আমাকে বল যে বিটকয়েন বিষয়ে, মানে তুই তো বেশি মানুষের সাথে কথাবার্তা বলিস, তাহলে আইডিয়াটা কি তাদের? দেখ, আমি বোঝার চেষ্টা করছি বিটকয়েন বিষয়টা, কিন্তু ব্যাপারটা না খুব একটা বুঝে উঠতে পারিনি আমি, বা আমি একটা পয়েন্টে ইন্টারেস্টও লুজ করেছিলাম, তো জন্য আমি আর বিটকয়েনের ব্যাপারে ভাবিনি কিছু। শুধু যেটা শুনতে পাই সেটা হলো যে মানে যেটা বুঝতে পারি এতক্ষণে, যতটুকু বিটকয়েন সম্পর্কে আমার আইডিয়া বললে, বিটকয়েন একটা কারেন্সি, জাস্ট একটা টাকার মতোই কারেন্সি, বাট দ্যাটস এ ডিজিটাল কারেন্সি, এবং যেই কারেন্সিটার দাম ওঠানামা করে, এটা বটে। এবং সেই বিটকয়েন একটা পার্টিকুলার এরকম কয়েন, কিন্তু তার সঙ্গে আরও এরকম অনেক মানে কয়েনের মতো, মানে কি বলে ওটাকে,
ক্রিপ্টোকারেন্সি আছে, ক্রিপ্টোকারেন্সি আছে, অনেক রকম ক্রিপ্টোকারেন্সি আছে, এবং সেখানে লোকজন টাকা ইনভেস্ট করে। একটু ইতিহাসটা, বিটকয়েনেরও একটা ইতিহাস আছে। 2008 যে ক্রাইসিসটা হচ্ছিল, ক্রাইসিসটা হওয়ার অব্যবহিত পরে দেখা গেল যে ফেডারেল রিজার্ভ, ইউএসের যেটা সেন্ট্রাল ব্যাংক আর কি, তারা টাকা ছাপানো শুরু করলো, বন্ড কিনে আরও লোককে, মানে ইকোনমি ধসে যাচ্ছে, টাকা ছাপানো শুরু হলো। তখন একটা হোয়াইট পেপার, মানে একটা ধর রিসার্চ পেপারের ছোট সংস্করণ হোয়াইট পেপার বেরোলো একজনের নামে, সে হচ্ছে সাতোশি নাকামাতো। এই সাতোশি নাকামাতো কে আজ পর্যন্ত কেউ জানে না। আচ্ছা, সে কি একটা মানুষ নাকি সে একটা গ্রুপ অফ পিপল, সে কি কোন দেশে, সেটা কেউ জানে না আজ পর্যন্ত। কি রিসার্চ পেপার বেরোলো? বিটকয়েনের আইডিয়া। প্রথম সে বলল যে এই যে সেন্ট্রাল ব্যাংক তো পুরো টাকার বিষয়টা চালাচ্ছে বলে এটার প্রয়োজন পড়বে না। এই যে ট্রাস্ট করতে হচ্ছে তো সেন্ট্রাল ব্যাংকের ওপরে টাকার জন্যে, এটার প্রয়োজনই পড়বে না। আমরা টেকনোলজিক্যালি এমন একটা সিস্টেম বানাচ্ছি, যে সিস্টেমের বিল্ডিং ব্লকগুলো একটা একটা করে আমরা বলবো আজকে। সে পুরো বিটকয়েনের স্ট্রাকচারটা তো মানে বললো প্রথমে হোয়াইট পেপারে, এবং তারপরে শুরু করলো তার কমাস পরে। এবং এটা এমন একটা কারেন্সি যেটা সারা পৃথিবীতে একই সাথে ট্রানজাকশন হচ্ছে, যেটা ট্রাস্টটা বা যেটার বিশ্বাসটা আসছে শুধু এই ভরসায় যে এটার হিসেবটা অনেক জায়গায় একসাথে লেখা রয়েছে। এটা বেসিক বিটকয়েনের। তো এবার আমরা বেসিক ব্যাপারটা হচ্ছে যে একটা কারেন্সি, একটা টাকা, ধর আমরা হাইপোথেটিক্যালি বলি যে একটা টাকার তো অনেক প্রবলেম, যে তোকে দিলাম টাকাটা তোর হয়ে গেল। এবার যেখানে ধর রিস্কি জায়গা, এমন যদি হয় যে তুই আমাকে টাকাটা দিলি, তারপরে টাকাটা সমস্ত সাদা হয়ে গেল, টাকাটার উপরে কোনো নাম্বার লেখা নেই, কোনো কত টাকা লেখা নেই, এটা নিয়ে তুই ঘুরে বেড়াচ্ছিস, কেউ চুরি করলেও কিচ্ছু ব্যাপার না। আমার যখন টাকাটা তোকে অন্য কাউকে দিতে হবে, ধর ওই দেবু বসে আছে সাউন্ড রেকর্ড করার জন্যে, দেবুকে দিতে হবে, তখন আমি বললাম দেবু এই টাকাটা, আবার আমি আর কিছু ম্যাজিক আবরাকাডাবরা করে ওই টাকাটাকে টাকা বানিয়ে ওকে দিলাম। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। প্রত্যেকটা কারেন্সিতে যদি এটা হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে বিটকয়েন। বিটকয়েনের প্রত্যেকটা কারেন্সি একজনের নামে রয়েছে। যেমন করে তোর এক একটা ইমেল তো আমরা মোটামুটি ইউজ করি, একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে, তা না হলে তো তুই ইমেলটা খুলতে পারবি না, তা নাহলে তুই কাউকে পাঠাতেও পারবি না। প্রত্যেকটা মানুষের যারা বিটকয়েন নেটওয়ার্কে রয়েছে তার একটা পাবলিক কি বা যেটা ইউজার নেম বলতে পারি, আর একটা প্রাইভেট কি যেটাকে আমরা মোটামুটি পাসওয়ার্ড বলতে পারি, এমনি রয়েছে। কিন্তু সেটা ওরকম এই অরুণাভ.খাসনবিশ এরকম নয়, সেটা একটা লম্বা আলফা নিউমেরিক স্ট্রিং, যেটা ওরাই অ্যালট করবে তোকে, এটা তোমার পাবলিক কি আর এটা প্রাইভেট কি। ঠিক আছে, এই পাসওয়ার্ডটা ছাড়া বা প্রাইভেট কি ছাড়া তুই ট্রান্সফার করতে পারবি না কাউকে। প্রত্যেকটা কারেন্সিতে এটা রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর বিল্ডিং ব্লক। দ্বিতীয় বিল্ডিং ব্লক হচ্ছে তুই যখন টাকাটা ট্রান্সফার করবি, তখন এই ট্রানজাকশনটা একটা কোডেড হয়ে যাবে, এনক্রিপশন, ক্রিপ্টো কারেন্সি বলে কেন, ওটা এনক্রিপ্টেড হয়, এটাকে হ্যাশিং বলে। মানে একটা এই ট্রানজাকশনটা কত টাকা কে দিয়েছে, কি ব্যাপার, এইভাবে সেভ হবে না, জিনিসটা তৈরি হবে একটা অ্যালফানিউমেরিক স্ট্রিং, 64 ক্যারেক্টারের একটা স্ট্রিং তৈরি হবে। এই স্ট্রিংটা ইউনিক এই ট্রানজাকশনের জন্য, এবং এই স্ট্রিংটার থেকে বোঝা সম্ভব না যে কে পাঠিয়েছে, কাকে পাঠিয়েছে। এটা এনক্রিপ্টেড একেবারে। বেশ, এরকম কয়েকটা ট্রানজাকশন মিলে একটা ট্রি তৈরি হবে, যে ট্রিটার জন্য একটা কোড তৈরি হবে। তার মানে একটা গ্রুপ অফ ট্রানজাকশন যেটা তুই করছিস, একজন আরেকজনকে পাঠাচ্ছে, সেই ট্রানজাকশনটা একটা সিকিউরড কি তৈরি হয়ে গেল। এইবার এরকম অনেকে ট্রানজাকশন করছে, প্রতি ধর 4000 ট্রানজাকশনের একটা করে ব্লক তৈরি হচ্ছে। ব্লকটা তৈরি হতে 10 মিনিট মতো সময় লাগে, 10 মিনিট একটা ব্লক তৈরি হচ্ছে। এই ব্লকটা যাচ্ছে তাদের কাছে, একটা গ্রুপ অফ পিপলের কাছে যাদের কাছে কম্পিউটিং পাওয়ার রয়েছে, মানে কম্পিউটার রয়েছে। কিন্তু আজকের দিনে এতটাই মুশকিল যে কোনো মানে সিম্পল কম্পিউটারে তুই এটা করতে পারবি না, তার জন্য খুব হেভি কম্পিউটিং মেশিনারি লাগবে। তাদেরকে একটা পাজল দেওয়া হয়, সবার কাছে পাজল পৌঁছে গেছে, যারা অনেকে পার্টনারশিপ, এদেরকে বলে মাইনার বা ভ্যালিডেটার। এরা সবাই বসে আছে, এদেরকে একটা পাজল দেয় যেটা ওই কম্পিউটার অটোমেটিক্যালি ওটাকে সলভ করতে পারে হেভি কম্পিউটিং পাওয়ার দিয়ে।
যে ওটা সলভ হয়ে গেল, যে আগে সলভ করলো তার এখানে এবার এই ব্লকটা ভ্যালিডেট হয়ে গেল, অর্থাৎ একটা ব্লক চেইনে চলে গেল, মানে মাইনিং হলো, তখন ওই ব্লক চেইনে ওই ট্রানজাকশনটা রেকর্ড হয়ে গেল। মানে একটা টাকা, একটা বিটকয়েন কত শুরুর থেকে যেদিন ইস্যু হয়েছে তারপর থেকে যাকে যাকে পাঠানো হয়েছে, কখন কখন পাঠানো হয়েছে, তার কোডেড মেসেজটা চেইনের মতন রয়েছে। এটাই হচ্ছে ব্লক চেইন। কাজেই ওই টাকাটা মিস যাওয়ার কোনো চান্স নেই। এবং এই যে মাইনাররা বা ভ্যালিডেটররা, এরা সমস্ত পৃথিবীতে ছড়িয়ে রয়েছে, বা নোডস, এগুলোকে নোড বলা হয়, এখানে ছড়িয়ে রয়েছে। তো কাজেই এবং সবার কাছে এই রেকর্ডটা একসাথে জমা হচ্ছে। তুই আজকে যদি বিটকয়েনের ওয়েবসাইটে যাস, যে কোনো বিটকয়েনের পুরো ট্রানজাকশন হিস্ট্রি ওখানে দেওয়া আছে, কিন্তু ইন দ্য ফর্ম অফ স্ট্রিংস, হ্যাশেস। কাজে এটা সিকিউরড, কারণ এটার হিসেব রয়েছে। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তাহলে মিডিয়াম অফ এক্সচেঞ্জ হতে পারে, একজন একজনকে টাকা পাঠাতে পারে। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে এই মাইনাররা কেন করবে এটা, তাদের এত কম্পিউটেশনাল পাওয়ার কেন লাগাবে এখানে? ভ্যালিডেট করে তারা পাচ্ছেটা কি? রাইট, যখনই তারা একটা ব্লক ভ্যালিডেট করবে তারা একটা ট্রানজাকশন ফি পাবে, কিন্তু ট্রানজাকশন ফিটা এখন কম, তারা বিটকয়েন পাবে ইন দ্য ফর্ম অফ একটা নতুন বিটকয়েন তৈরি হবে। এখন আর একটা তৈরি হয় না। আচ্ছা, হ্যাঁ। তো বিটকয়েন, নতুন বিটকয়েন তৈরি হওয়ার, যেটা সেন্ট্রাল ব্যাংকের ক্ষেত্রে যে ওরা একটা ক্যালকুলেশন করে ছাপিয়ে দিল, বা ইনসাইড মানির ক্ষেত্রে যেটা লোন দিলে পরে তৈরি হয়, এখানে বিটকয়েন তৈরি হওয়ার নিয়মটা হচ্ছে মাইনিং হলো, এক একটা ব্লকের মাইনিং হলো, বিটকয়েন তৈরি হলো, এবং বিটকয়েনটা তার কাছে গেল যে মাইনিংটা করেছে। এভাবে নতুন নতুন বিটকয়েন তৈরি হয়। এবং যত বেশি মানুষ, যত বেশি ব্লকস, তত বেশি বিটকয়েন্স, যত বেশি ব্লক ভ্যালিডেটেড, তত বেশি মাইনিং, যত বেশি হবে তত বেশি বিটকয়েন বাড়ে। সাতোশি নাকামোটো একটা কাজ করেছিলেন যে না, এভাবে যদি বাড়তে থাকে তো ইনফ্লেশন টিনফ্লেশন সবই হবে। 21 মিলিয়নের বেশি বিটকয়েন সারা, মানে যতদিন থাকবে বিটকয়েন ততদিন রিলিজ হবে না। মানে একটা পার্টিকুলার কারেন্সি বিটকয়েন 21 মিলিয়ন অবধি রিলিজ হবে, তারপরে আর হবে না। তারপরে এই যে মাইনাররা টাকাটা পেতেন, এটা আর পাবেন না। বুঝতে পারছি? মানে কি হয়, প্রতি 4 বছর পর পর এই কত টাকা করে মাইনার পাবে এক একটা ব্লক অ্যাপ্রুভ করতে, সেটার হাফিং হয়। প্রথমে হয়তো শুরু হয়েছিল যে প্রত্যেকবার মাইনিং করলে, একটা ব্লক মাইনিং করলে এক বিটকয়েন করে পাবে, তারপরে হাফ হয়ে গেছে ওটা 0.5, তারপরে আরও 4 বছর পর আরও হাফ হবে। তো এই জিনিসটা কমতে থাকবে, ট্রানজ্যাকশন ফিটা থাকবে, তো ট্রানজ্যাকশন ফির জন্য তারা মাইনিং করতে থাকবেন। ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ মানি ইন সাপ্লাই উইল বি 21 মিলিয়ন বিটকয়েন, তার মধ্যেই ট্রানজ্যাকশন চলতে থাকবে। এটা হচ্ছে বিটকয়েন। বাপরে, ব্যাপারটা তো কঠিন। হ্যাঁ, এই যে প্রুফ অফ ওয়ার্ক বলে, এই যে ভ্যালিডেশনটাকে বলে প্রুফ অফ ওয়ার্ক। প্রুফ অফ ওয়ার্কের জন্য তারা বিটকয়েন পায়। একটা ব্যাপার হলো, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, জানি না বুঝতে পারবো কিনা, সেটা হলো ধর আমি আজকে এখানে বললাম যে এইটা হলো একটা 1 টাকা, আর এই ঘরে আমাদের যত লোক আছে সবাইকে বললাম যে সবাই বিশ্বাস করছে এটা 1 টাকা, বিশ্বাস করতে হবে। ঘরে আমরা এই কজন লোক আছি, আর ধর তোর কাছ থেকে আমার ওই ঘড়িটা কিনতে হবে। আমি বললাম শোন, আমি তোকে এই 1 টাকা দেবো, তোকে ঘড়িটা দিয়ে দিবি? তুই বললি যে হ্যাঁ দিয়ে দেবো, কারণ তোর মনে হচ্ছে তুই এটা দরকার, এটা তোর টাকা, এটা আমার টাকা। তো এবার বাকি সমস্ত লোক যদি এটা বিশ্বাস করে এটা টাকা, তাহলে তো এইটাই টাকা। হ্যাঁ, তো এরকম ভাবেই তার মানে একটা নতুন কারেন্সি তৈরি হচ্ছে, যে কারেন্সিটা বেসিক্যালি বিটকয়েন। একদমই। এবং তার মেকানিজমটা হচ্ছে এটা। মেকানিজমটা ইজ ডিফিকাল্ট, বাট বেসিক্যালি ব্যাপারটা এরকম। হ্যাঁ, কিন্তু মেকানিজমটা না বুঝলে পরে তুই বিটকয়েনে অপারেট করতে পারবি না। অপারেট করতে পারবো না, বুঝতে পেরেছি। হ্যাঁ, ওই কারণেই বোধহয় বিটকয়েনটা বেশি ইয়াং টেক গাইজদের মধ্যে বিটকয়েন ইজ মোর। তোকে বেসিক্যালি পাবলিক কি, মানে ওই ইউজার নেম পাসওয়ার্ডও থাকতে হবে, তারপরে তুই বিটকয়েন দিয়ে ট্রানজাক্ট করছিস। আরেকটা ব্যাপার হলো যে এই যে বিটকয়েনে টাকা ইনভেস্ট করলো কে, হ্যাঁ, এইটা কি? এইবার বিটকয়েনের ম্যাক্সিমাম যত বিটকয়েন রিলিজ হবে সেটা তো 21 মিলিয়ন। এখন অবধি বোধহয় 18.5 মিলিয়ন বিটকয়েন রিলিজ হয়েছে টোটাল। এটা 2040-এর কাছাকাছি গিয়ে ওরা বলছে 21 মিলিয়ন রিলিজ হয়ে যাবে, তারপরে আর
তারপরে যদি সভ্যতা 3000 বছর অবধিও থাকে 21 মিলিয়নের বেশি আর বিটকয়েন বেরোচ্ছে না। বিটকয়েনটাই বলছি কেন, কারণ বিটকয়েনটাই সবচেয়ে বেশি প্রচলিত। ইথেরিয়াম আছে মোটামুটি একই মেকানিজমে কাজ করে। হ্যাঁ, তো এবার ওই টাকাটাকে যদি আমি ডলারে কনভার্ট করতে হয়, ধর কেউ বললো আমি এই কফি কাপ বিক্রি করছে কেউ একটা, তো কফি কাপটা যে বিক্রি করছে সে বললো আমি বিটকয়েনেও টাকা নিই, মানে বিটকয়েনেও পেমেন্ট নিই। তো কফি কাপটার দাম আমি ধরলাম 500 টাকা। তো এবার ধর 500 টাকা ডলার হিসেবে দেখতে গেলে ওটা হয়তো $6। ঠিক আছে, বিটকয়েনওয়ালারা বললো না আমি এক বিটকয়েন নিয়েই হবে আমার এটা, কারণ বিটকয়েনের তো আরও ইউজেজ আছে এবং যেহেতু আলটিমেট অ্যামাউন্টটা সীমিত কাজে ওটার ডিমান্ড বেশি, তো বলে আমার 1 বিটকয়েনে হবে। তো তাহলে 1 বিটকয়েন ইজ ইকুয়াল টু 500 টাকা হয়ে গেল। এইভাবেই বিটকয়েনের দামটা অন্যান্য কারেন্সির যেভাবে এক্সচেঞ্জ হয় সেভাবে এক্সচেঞ্জ হচ্ছে। কিন্তু দেখা গেল যে বিটকয়েনের প্রাইসটা বেড়ে যাচ্ছে। এখন এই মুহূর্তে বোধ হয় $87,000 এক বিটকয়েন। তাই আমি কাল তো তাই চেক করছিলাম। বাপরে, এই যে বেড়েছে এটা কিন্তু পুরোপুরি এটার কোনো লজিক নেই। মানে হ্যাঁ, কেন বেড়েছে? কারণ বিটকয়েন আর ডলার বা বিটকয়েন আর রুপিস এই ট্রানজ্যাকশন তো হচ্ছে না। ডলার আর রুপিসের যে ওঠানামাটা হয় সেটা তো এই বেসিসে যে ইম্পোর্ট এক্সপোর্ট হচ্ছে তার পেমেন্ট হচ্ছে, তার বেসিসে ওঠানামা করে। বিটকয়েনের সাথে তো কোনো ট্রানজ্যাকশন হচ্ছে না অন্য কোনো কারেন্সির, শুধু হচ্ছে কে কত চাইছে একটা জিনিসের দাম। কারণ বিটকয়েন দিয়ে অনেক কিছু কেনা যাচ্ছে আজকের দিনে। আমরা যারা সাধারণত চাল ডাল মুড়ি কিনি তারা নয়, কিন্তু যারা টেক ওয়ার্ল্ডে আছে, টেক ওয়ার্ল্ডের বেশিরভাগ জিনিসই কিন্তু আজকাল ক্রিপ্টোকারেন্সি দিয়ে অনেক কিছু কেনা। এই জন্যে এটার দাম বাড়ছে কমছে এবং খুব বেশি বাড়ছে। লোকে দেখছে যে সবচেয়ে বেশি 21 মিলিয়ন বেরোবে, তার মানে একটা সময় যদি সারা পৃথিবীর সব কারেন্সি চলে যায়, শুধু বিটকয়েনই থেকে যায়, তাহলে এই 21 মিলিয়ন বিটকয়েনের দাম কত হবে বুঝতে পারছিস? কারণ সারা পৃথিবীর টোটাল টাকা হচ্ছে 21 মিলিয়ন বিটকয়েন। এই জন্য লোকে টাকা জমানো শুরু করলো বিটকয়েনকে, গোল্ডের মতো। কারণ এখন হাফিং করতে 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 এমন জায়গায় এসেছে যে এই তো বললাম 18.5 মিলিয়ন বিটকয়েন ইস্যু হয়েছে, আর 2040 অবধি গিয়ে 21 মিলিয়ন হবে। তার মানে শর্ট সাপ্লাই, এবং এখন নতুন বিটকয়েন খুব কম তৈরি হচ্ছে, যে যা বিটকয়েন আছে জমিয়ে রাখো। এই জন্য জিনিসটার দাম বাড়ছে, কিন্তু এটার কোনো ট্রানজ্যাকশনাল ভিত্তি কিছু নেই এটা, যেভাবে গোল্ডের কোনো দামের ভিত্তি নেই। কারণ গোল্ড দিয়ে তো আজকাল গোল্ড রিজার্ভ নেই, গোল্ডের একমাত্রই হচ্ছে কিছুটা ইন্ডাস্ট্রিতে, বাকিটা জুয়েলারিতে। তাছাড়া কি গোল্ডের খুব কোনো ইউজ আছে আজকে? না, কয়েনও তো তৈরি হয় না, হয় না, তো কিচ্ছু তৈরি হয় না। গোল্ডের ভ্যালু কেন? কারণ লোকে দিতে চায়, লোকে টাকা দিতে চায়, গোল্ডে টোগলে টাকা জমাতে চায় গোল্ডে। তেমনি ভাবেই এটা বিটকয়েন গোল্ড, এটা ইন্টারেস্টিং। এটার কোনো ভিত্তি কিন্তু নেই, কিন্তু সেটা থেকেই বিটকয়েনের সমস্যাগুলো শুরু। প্রশ্ন হচ্ছে যে বিটকয়েন কি টাকা হয়ে উঠবে একদিন? সব টাকা চলে গিয়ে শুধু বিটকয়েন থাকবে, এটা কি কোনোদিন হবে? বিটকয়েন বা অন্য যে কোনো ক্রিপ্টোকারেন্সি থাকবে, এটা কি সম্ভব হবে কোনোদিনও? তার বিটকয়েনের কয়েকটা বদদোষ আছে। প্রথম, আচ্ছা আমি ভ্যালুতে পরে আসছি। প্রথম জিনিসটা হচ্ছে এই যে মাইনিং হচ্ছে কম্পিউটেশনাল পাওয়ার দিয়েই হয়। মানে অনেকগুলো, একটা ব্লক গেল বিটকয়েনের নেটওয়ার্কে, সারা পৃথিবীতে যত নোডস রয়েছে, যতজনের কাছে কম্পিউটেশনাল পাওয়ার রয়েছে এবং যারা বিটকয়েনে মাইনার, সবাই একই টাইমে ওটাকে সলভ করতে চাইছে ওই পাজলটাকে। কারণ যে সলভ করবে সে রিওয়ার্ডটা পাবে। এই জন্য প্রচুর মাইনিং কোম্পানি তৈরি হচ্ছে, প্রচুর বিটকয়েন মাইনার্স। মানে ফার্মের পর ফার্ম কম্পিউটার লাগানো রয়েছে, মাইনিং মেশিন, A6 বলে মাইনিং মেশিন। মূলত চায়না, রাশিয়ার সাইবেরিয়ার অঞ্চলে কিছু, ক্যানাডাতে কিছু আছে, এই সমস্ত দেশে বেশি রয়েছে। প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি খরচা হয়, রাইট, এত কম্পিউটার চালাতে হচ্ছে। 150টা দেশের ইলেকট্রিসিটি, বাকি ইলেকট্রিসিটির যা বিল তার সমান খরচা হয় ইলেকট্রিসিটি বিটকয়েন মাইনিংয়ে আজকে। বাপরে, আচ্ছা। এটা এনভায়রনমেন্টালের জন্য একটা ডিজাস্ট্রাস ব্যাপার। ঠিক আছে,
দ্বিতীয়ত যেখানে ইলেকট্রিসিটি চিপ সেখানেই মাইনিং কোম্পানি। আচ্ছা। এবং যেহেতু এগুলো কম্পিউটার, এগুলোকে ঠান্ডা রাখতে হবে, কারণ ঠান্ডা রাখার জন্য তো আবার খরচা হয়। হ্যাঁ, কিন্তু যেখানে ঠান্ডা এলাকায় এগুলোর বেশি, সেজন্য রাশিয়ার সাইবেরিয়াতে, চায়নার ওপরের দিকে, কানাডার দিকে, এই সমস্ত জায়গায় কনসেন্ট্রেট হয়ে যাচ্ছে এই জায়গাগুলো। আজকে এবং চায়না এবং রাশিয়ার সবচেয়ে বড় একটা মানে ক্ষমতা যে তাদের বিরুদ্ধে কেউ কিছু বড় স্টেপ নিতে পারবে না, তার একটা মূল কারণ কিন্তু ইকোনমির একটা বড় পার্ট বিটকয়েন মাইনার্স ওখানে। আচ্ছা, মানে এটারও একটা ইকোনমির তো পলিটিক্সে থাকবেই। কাজে বিটকয়েন যেদিনই বা কোনোদিন, বিটকয়েন না, সব ক্রিপ্টোকারেন্সি, এগুলো সব প্রাইভেট ক্রিপ্টোকারেন্সি, এগুলো কোনো সরকারের কোনো ভূমিকাই নেই। এগুলো যদি সারা পৃথিবীর একমাত্র কারেন্সি হয়ে দাঁড়ায়, তাহলে এই যে ডলার চলে যাবে কিন্তু ডমিনেন্স থেকে। তখন কিন্তু চায়না, রাশিয়ার এবং কানাডা, এদের কিছুটা আইসল্যান্ডও ঠান্ডার জায়গা বলে, এদের ভূমিকা বা এদের গুরুত্ব বুঝতে পারছিস? কারণ মাইনার্সের 80-90% ওখানে। এটা একটা বড় সমস্যা এনভায়রনমেন্টাল। দ্বিতীয়ত এই যে টাকা জমানো শুরু হয়েছে, বলেছিলাম প্রথমেই একদম শুরু করেছিলাম যে টাকার 3টা ফাংশন: মিডিয়াম অফ এক্সচেঞ্জ, স্টোর অফ ভ্যালু আর ইউনিট অফ অ্যাকাউন্ট। মিডিয়াম অফ এক্সচেঞ্জ তো হবে না যখন মানুষের মনে হবে যে এটাকে সেভ করলে পরে বেশি লাভ। এই মুহূর্তে ওদের রিসার্চ বলছে যে প্রায় বোধহয় 20% বিটকয়েন সেভ করে রেখে দিয়েছে লোকজন, ট্রানজ্যাক্টই করছেন। এবং যত এই সাপ্লাইটা কমে থাকবে, মানুষ ভাবে এটা তো দাম বাড়বেই। কাজে এটার মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে এটার গুরুত্ব পাচ্ছে না, অতটা পাচ্ছে না, মানে যতটা পাওয়ার দরকার বেশিরভাগ ক্ষেত্রেই পাচ্ছে না। প্লাস খুব আনস্টেবল, তো রাইট, দাম কমছে বাজে। আজকে তুই একটা কফি কিনতে গেলি 20, ধর 1 বিটকয়েন, কালকে গেলি বললো না 2 বিটকয়েন। এভাবে চলে নাকি কখনো একটা কোনো কারেন্সিতে? এত সবাই যদি জমায় আর ওটার দাম যদি ওপর নিচে হতে থাকে, তাহলে তো কখনো এটা হবে না। তো এবার তুই একটা জিনিস কিনতে গেলি, তুই লাইনে দাঁড়িয়েছিস, ধর অটোর লাইনে দাঁড়িয়েছিস, 0.01 বিটকয়েনে বাঁশদ্রোণী থেকে গড়িয়ে যাচ্ছিল। তুই লাইন যতক্ষণে শেষ হলো ততক্ষণে বলে না 0.01 থেকে 0.02 হয়ে গেছে। এভাবে তো চলতে পারে না, একদমই পারে না। এবং বিটকয়েন এতটাই ভোলাটাইল, প্রায় শেয়ার মার্কেটের মতন উঠছে নামছে ওটার দাম। তো কাজেই এটা আনস্টেবল একটা ভ্যালু হয়ে গেছে, তাই জন্য এক্সচেঞ্জ অফ হচ্ছে না, মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে হচ্ছে না। দ্বিতীয় কথাটা হচ্ছে যে বিটকয়েনের কিছু টেকনিক্যাল হ্যাকিং সম্ভব, খুব বেশি সম্ভব না, বিকজ একটা বেসিক ডিজিটাল কানেকশন আছে। হ্যাঁ, বিভিন্ন নোডে রয়েছে, তো টেকনিক্যাল হ্যাকিং একটা সম্ভব। 3 নম্বর হচ্ছে যে এটা যে বলছিল এটা ডিজিটালি অ্যানোনিমাস, কারণ ওই যে স্ট্রিংটা আছে ওটা অ্যানোনিমাস, ওটা শুধু একটা হ্যাশ হয়ে আসছে। সেটা দেখা যাচ্ছে যে পুরোপুরি সেটা ঠিক নয়, অনেকখানে যারা ভুলভাল কাজ করেছে আর কি বিটকয়েন দিয়ে, তাদেরকে লোকে অ্যারেস্ট করে দিয়েছে ফেডারেল থেকে, মানে পরে এসে ট্র্যাক করা গেছে যে কোন কম্পিউটার থেকে এটা শুরু হয়েছিল। ও হ্যাঁ, কাজে পুরোপুরি এটা কখনোই এটা নয়, মানে 100% সেফ নয়, 100% প্রাইভেট নয়, হ্যাঁ হলো। টাকা, ক্যাশ টাকা, আমরা জানি যে ক্যাশ টাকার একটা বড় ভূমিকা তো এটা যে ক্যাশ টাকার উপরে নাম লেখা থাকে না টাকাটা কার, রাইট। এবং এই প্রাইভেসিটা মানুষ এনজয় করে। তোর প্রত্যেকটা ট্রানজ্যাকশন যদি রেকর্ড হতে থাকে, তাহলে বেশ কিছু মানুষের সমস্যা হতে পারে, প্রাইভেসি তো থাকবে না। ঠিক। তো টাকাকে জন্য যে কোনো টাকাকে অন্য টাকাকে রিপ্লেস করতে হলে সেটা অ্যানোনিমাসও হতে হবে। এটা বলেছিল যেহেতু হ্যাশিং করে রাখা আছে, ভ্যালিডেটেড হ্যাশিং হচ্ছে, সেই জন্যে কার থেকে আসছে কার কাছে যাচ্ছে এটা বের করা সম্ভব নয়। শুধু ওই যে ট্রানজ্যাকশনটা হয়েছিল ওটা যে ভ্যালিড ট্রানজ্যাকশন এটুকু আমরা প্রমাণ করতে পারি, কিন্তু সেটা যদি না হয় তাহলে পরে ব্যাপারটা ভুল নয়। আরেকটা তুই ভাব, একটা তোর ইমেল আইডি পাসওয়ার্ড ধরা যাক, এবার কোনো কারণে যদি পাসওয়ার্ডটা ভুলে যাস, কি করবি? ফরগেট পাসওয়ার্ড ক্লিক করবি। ওটা কোথায় যাবে? ওটা তোর যে তোকে ইমেল আইডি প্রোভাইড করছে, ধর গুগলের কাছে যাবে, গুগল থেকে তারপরে একটা সাপোর্ট সার্ভিস দেবে যে হ্যাঁ তুমি তাহলে পাসওয়ার্ডটা রিসেট করো। তাহলে একটা অর্গানাইজেশনাল বা একটা সেন্ট্রাল অথরিটি লাগবে। বিটকয়েনের তো কোনো সেন্ট্রাল অথরিটি নেই, পুরোটাই ডিসেন্ট্রালাইজড। তুই যদি তোর প্রাইভেট কি ভুলে যাস, তোর কিন্তু যা বিটকয়েন ছিল সেটা গেল। তাই? হ্যাঁ, তোর যদি প্রাইভেট কিকে আবার রিজেনারেট করার কোনো অপশন নেই।
কারণ ওই সাপোর্ট সিস্টেমটাই তো নেই, কাস্টমার সার্ভিস নেই তো কোথাও, পুরোটা কোনো organization ডিসেন্ট্রালাইজড তো নেই। না, কোনো অর্গানাইজেশন তো নেই। হুম। প্রচুর বিটকয়েন, মানে 90 to 145 বিলিয়ন, 90 to 145 বিলিয়ন ডলারের ভ্যালুর বিটকয়েন ইজ লস্ট ফর এভার, কারণ ওটার প্রাইভেট কিটা যার কাছে ছিল সে আর ভুলে গেছে এ রাম, বা মরে গেছে। তুই মরার আগে তুই বলে গেলি না কাউকে? বলে গেলি না, উনি চলে গেলেন কিন্তু বলে গেলেন না। হ্যাঁ, তাহলে তো শেষ। এ বাবা, ধর কেউ যদি চলে গেলেন বলে গেলেন না, এবার তুই গিয়ে ব্যাংকে বলতে পারিস আমি ওনার লিগাল হেয়ার বা এমনি কিছু, ব্যাংকই নেই, তুই যাই তার অ্যাকাউন্টের টাকাটা তোর কাছে আসবে নমিনি হিসেবে, এখানে কোনো ব্যাংকই নেই, কোনো অর্গানাইজেশনই নেই। তো প্রাইভেট কিটা মরার আগে দিয়ে যাওয়া উচিত ছিল, এই নে বাবা আমার কাছে যা আছে সব, এটা তো দিয়ে না গেলে তো হলো যদি অ্যাক্সিডেন্টে মরে গেল এ বাবা, তো মুশকিল। এটা হয় কিন্তু, বলছি তো হয়েছে 145 বিলিয়নের, এবং এটা আরো এত বড় টাকা। হ্যাঁ, ইটস লস্ট। তো এগুলো হচ্ছে বিটকয়েনের প্রবলেম আর কি, যে কারণে বিটকয়েনের একটুখানি ওই মানে ইয়েটা খুব ফ্লাকচুয়েট করছে। বিটকয়েনের প্রথমত হচ্ছে যে বিটকয়েন সেফের দিকে বেশি চলে যাচ্ছে, মিডিয়াম অফ এক্সচেঞ্জ হয়ে উঠছে না, 21 মিলিয়ন বেশি হবে বলে। দ্বিতীয় হচ্ছে এটার মধ্যে ওই টাকা লস্ট হয়ে যাচ্ছে, প্রাইভেসিটা রাখতে পারছে না, টেকনোলজিক্যাল কিছু প্রবলেম আছে। এই বিটকয়েনে যারা টাকা লাগিয়েছে তারা নাকি অনেকে অনেক টাকা পেয়েছে, আবার অনেকে অনেক টাকা এবার এই যে ট্রান্সফারটা হচ্ছে, এই ট্রান্সফারটা তো খুব ক্লিয়ার নয়। তোর কাছে আজকে যদি 100 বিটকয়েন থাকেও সেটার বিশাল ভ্যালু, তুই কোথায় গিয়ে এক্স্যাক্টলি ট্রানজ্যাক্টটা করতে পারবি সেটা খুব ক্লিয়ার নয়। এবং সেটা আমি কাকে, মানে আমি ওই টাকাটা যদি ক্যাশ করতে চাই সেটা কিভাবে করবো? কোনো দেশে কিন্তু তৈরি হয়েছে যেখানে বিটকয়েন অ্যালাউ করে, সেখানে বিটকয়েন এটিএম তৈরি হয়েছে, ওখানে তুই দিয়ে প্রাইভেট কি পাবলিক কি দিতে পারিস, তাহলে পরে ওটার সমপরিমাণ ট্রানজ্যাক্ট করে বেরিয়ে আসবে। ইথেরিয়ামের এটিএম, বাট ভেরি রেয়ার, ওটা একটা নোশনাল ভ্যালু। ধর শেয়ার মার্কেটে যখন বলি যে আমার কাছে এত টাকার শেয়ার আছে, তোমার নেটওয়ার্থ এত, যে ব্যাংকে আপনারা যখন যাবেন তখন দেখাবেন আপনার নেটওয়ার্থ এত, কারণ এত টাকার শেয়ার, এত টাকার মিউচুয়াল ফান্ড আপনার কাছে আছে কি? তো যদি বিক্রি করি সেই মুহূর্তে তাহলে অত টাকা তুই পাবি, ঠিক। বিক্রি না করা অবধি ওটার কোনো মূল্য নেই একদম। ধর রিয়েল এস্টেট, তোর যদি বাড়ি থাকে, এই বাড়িটা তুই কিনেছিস 2 কোটি টাকা দিয়ে, এবার মার্কেট রেট আজকের দিনে ওই বাড়িটার 4 কোটি টাকা, মানে তোর নেটওয়ার্থ 4 কোটি টাকা হলো। আর যতক্ষণ না কেউ আমায় 4 কোটি টাকা দিচ্ছে ততক্ষণ তো কোনো না ব্যাপার নেই। বিটকয়েনের ভ্যালুটা ওরকম। তো বুঝতে পেরেছি। তো এই সমস্ত সমস্যা রয়েছে এই ধরনের প্রাইভেট ক্রিপ্টোকারেন্সিতে। সেটাকে এড়ানোর জন্যে আরেক ধরনের ক্রিপ্টোকারেন্সি তৈরি হচ্ছে, যেটাকে বলে স্টেবল কয়েন্স। স্টেবল কয়েন মানে একটা কয়েন তৈরি হলো, সেটার ওই গোল্ড স্ট্যান্ডার্ড যেভাবে ছিল তেমনি করে একটা কারেন্সি স্ট্যান্ডার্ড, মানে $1 এগেনস্টে একটা স্টেবল কয়েন তৈরি হবে। এটা তো লাভ কি? ওটা ডিজিটালি ট্রানজাকশন হবে, ওটার ডিজিটাল তো এমনিও ট্রানজাকশন হচ্ছে। আচ্ছা, বুঝেছি। হ্যাঁ, ঠিক আছে, হতে পারে। একটা ইন্ডিয়াতে আছে কিন্তু, কি জানি, ইউরোপি। হ্যাঁ, যেটা ইউরোপি হচ্ছে ইন্ডিয়ার নিজস্ব গভর্নমেন্ট ক্রিপ্টোকারেন্সি, যেটার বাকি ইয়েগুলো এরকমই। ওই নোড কে হতে পারবে, যেহেতু নোড কোথায় তার উপরে ডিপেন্ড করছে। নোডটা গভর্নমেন্ট এজেন্সিজ এর কাছেই নোটসগুলো থাকবে ইত্যাদি, সমস্ত মেকানিজমটা ওটাই, কিন্তু হচ্ছে ব্যাকড স্টেবল কয়েন। এবং এটা বাড়তেও পারে টাকা, এমনি টাকার মতোই তো, আর তো কোনো বিষয় নেই ওটার মধ্যে। বেশ, এই হচ্ছে আমাদের বিটকয়েনের বিষয় আর কি, বিষয়। এবং এই মুহূর্তে বিটকয়েন কোথায় দাঁড়িয়ে আছে বা ক্রিপ্টোকারেন্সি কোথায় দাঁড়িয়ে আছে? হ্যাঁ, এটা আরেকটা লাস্ট একটা বলেন যে বেশ কিছু বড় বড় কোম্পানি কিন্তু নিজেরা ক্রিপ্টোকারেন্সি বানানোর কথা ভাবছে। যেমন ফেসবুক লিব্রা বলে একটা ক্রিপ্টোকারেন্সি বানাবে বলে তারা বের করেছিল। তুই ভাব, একটা ফেসবুকের কি নেটওয়ার্ক সমস্ত পৃথিবীতে, ফেসবুকের থ্রুতে সমস্ত বেশিরভাগ কোম্পানি আজকের দিনে যা তুই কিনতে চাস বা বিক্রি করতে চাস সেগুলো সব কানেক্টেড। এবার ওরা যদি বলে যে আমরা একটা লিব্রা বলে একটা কারেন্সি বের করলাম, এটা ক্রিপ্টোকারেন্সির ফরম্যাটে ওই টেকনোলজিতে ইউজ করবে, এবং ফেসবুকে যা যা অ্যাভেলেবল সেই সব সার্ভিসগুলো তুমি কিনতে পারবে এবং বিক্রি করতে পারবে লিব্রা দিয়ে। ইকোনমির কত বড় পার্ট টাকার থেকে সরে লিব্রা ডিপেন্ডেন্ট হয়ে যাবে। ঠিক, বুঝতে পেরেছি ব্যাপারটা। হ্যাঁ, ধর আজকের দিনে যদি
যেটা হয়েছে অনেক ক্ষেত্রে যে মেইল, এই যে চিঠি লেখার পুরো প্রসেসটা তো একটা প্রাইভেট কোম্পানির কাছে চলে গেছে, মূলত একটাই আজকের দিনে। সারা পৃথিবীতে কত কুরিয়ার হতো, কত চিঠি লেখা, চিঠি বেসিক্যালি, সেই চিঠি লেখার ব্যাপারটা কিন্তু পুরো চলে গেছে। এখন শুধু বড় বড় জিনিসপত্র লজিস্টিক্যালি এদিক থেকে ওদিক হয় মূলত। কারণ পোস্টাল ডিপার্টমেন্টের যে চিঠি যাতায়াত করা, সেটা গভর্নমেন্টের কিছু চিঠি আছে, ওইটুকুই যা ইলেকট্রিক বিল আছে, বাকিটা পুরো মেইলে হয়ে গেছে, ডিজিটাল মেইল, একদম ইমেইল যেটাকে আমরা বলি। তো এবার যদি লিবরাল, যেটাকে এখন ওরা নাম চেঞ্জ করে ডিএম বলেছে, এই ডিএম যদি সেই কারেন্সিটা হয়ে যায়, তাহলে ইকোনমির কত বড় পার্ট ওটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে, এবং এই টাকাটা তো ম্যাটার করবে না তখন। এবং তখন এই কোন দেশের কি বর্ডার, সেই দেশের কি কারেন্সি, তার ওঠানামা কি, তার উপরে ডিপেন্ডেন্টই করবে না। এটারও সম্ভাবনা আছে। বাবা, আচ্ছা। তো এই সমস্ত কিছু থেকে বাঁচার জন্যে সিবিডিসি, সেন্ট্রাল ব্যাঙ্কগুলো নিজস্ব ডিজিটাল কারেন্সি বার করার চেষ্টা করছে। তার আরেকটা কারণ বড় হচ্ছে যে সব টাকা যদি সিস্টেমে থাকে, যেই কারণে ওই ডিমনিটাইজেশন হয়েছিল ইন্ডিয়াতে, তার একটা উদ্দেশ্য, বা যেই কারণে ইউপিআই দিয়ে টাকা ঢোকানো হয়, সব টাকা যদি সিস্টেমের মধ্যে থাকে, ডিজিটালি থাকে, তাহলে পরে কিন্তু অনেক করাপশন হবে না, শ্যাডো ইকোনমিকে ম্যানেজ করা সুবিধা হবে, কাউন্টার ফিট তৈরি হবে না, টেররিজম ফিন্যান্সিং হবে না। একটা সময় কিন্তু এই ক্রিপ্টোকারেন্সিগুলি প্রচণ্ড বেশি ডার্ক নেটে ইউজ হতো, এখনও খানিকটা হয়। 1% বিটকয়েন ইউজ হয় শুধুমাত্র ডার্ক নেটে এমন জিনিস, মানে ড্রাগস কেনা বেচা, ড্রাগসের ডিলিং, টেররিজম ফিন্যান্সিংয়ের একটা বড় পার্ট বিটকয়েনে হয় এখনও, মানে বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সিতে বলে বলা হয়। তো এগুলো বন্ধ হয়ে যাবে যখনই সরকার দেখতে পাবে যে সব ট্রানজাকশন তো একটা লিগাল নোটসের মাঝখানে হচ্ছে। সেই জন্য সরকার, এবং সরকারকে টাকা পৌঁছে দিতে হবে। যে কোভিড হলো, সরকার তো চাইবে যে সবার কাছে পৌঁছে যাক, যেই টাকাটাই আমি দিতে চাইছি। উপায় নেই আজকের দিনে, সবার কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, সবারকে আমি জানি না, চিনি না কোথায় কে আছে। যদি একটা ক্রিপ্টোকারেন্সি সিবিডিসি ইউরোপির থ্রুতে এটা সবার কাছে পৌঁছে যাওয়া সম্ভব। তো এইসব কারণে ব্যাঙ্কগুলো চেষ্টা করছে, মানে সেন্ট্রাল ব্যাঙ্কগুলো চেষ্টা করছে নিজস্ব একটা বিটকয়েন বানানোর। ইউরোপি বেরিয়েছে, ইন্ডিয়াতে, সুইডেনে ক্রোনা বেরিয়েছে, আমেরিকাতে একটা বেরিয়েছে, চায়নাতে ওরা বেরিয়েছে। সমস্ত সেন্ট্রাল ব্যাঙ্কে কিন্তু ভাবছে যে সেন্ট্রাল ব্যাঙ্কেরই ডিজিটাল কারেন্সি তারা তৈরি করবে বলে। বেশ বাবা, জটিল ব্যাপার, কিন্তু জটিল হলেও ফিউচারিস্টিক তো বটেই। হ্যাঁ, আমার মনে হয় এটা বোঝা দরকার যে প্রাইভেট ক্রিপ্টোকারেন্সি হোক, মানে বিটকয়েন বা ইথেরিয়াম জাতীয়, বা ডিএম জাতীয় হোক, সেটা অ্যামাজনের হতে পারে, সেটা ফেসবুকের বা গুগল বা যে কোনো বড় অর্গানাইজেশনের হতে পারে, সেটা হোক, অথবা সিবিডিসি হোক, আজ থেকে 10 বছর পর কয়েন্স বা পেপার কারেন্সি কিন্তু আর থাকবে বলে মনে হচ্ছে না। এই বইটার শুরুতে যেটা উপরের ইমেজটা, সেটা কিন্তু কয়েন গলে যাচ্ছে, কয়েনটা গলে যাচ্ছে, মানে তার মানে এইটা থাকবে না, মানে এরকম কোনো ফিজিক্যাল কারেন্সি থাকবে না বলেই মনে হলো আমার এটা দেখে। হ্যাঁ, ফিজিক্যাল কারেন্সিটা কমে ওগুলো সব ডেটা কয়েন্স হয়ে গেছে ওগুলো সব আর কি। তো ওই ডেটা বিটসই হয়ে যাবে। কাজেই একটুখানি আমাদের সতর্ক থাকা ভালো, কারণ প্রচুর লোক আপনাদের নিশ্চয়ই এসে বলেছে যে বিটকয়েনে সেভ করো, বিটকয়েনে ইনভেস্ট করো, বা অন্যান্য যে জিনিসগুলো বললাম সেগুলো করো। তো সেগুলো সম্বন্ধে জানা দরকার। সিবিডিসি মানে কি সেটা সম্বন্ধে আমাদের একটু জ্ঞান থাকা দরকার, যে ইউরোপি বেরোচ্ছে বা বিভিন্ন দেশ বিভিন্ন নিজস্ব ডিজিটাল কারেন্সি বের করবে, সেগুলোর মানে কি, প্রাইভেসিটা চলে যাচ্ছে সেটা একটা। আর আমরা যে এআই এর সময় একটা কথা বলেছিলাম, তুই এবার ভাব যে তোর কাছে কত টাকা আছে, এক্স্যাক্টলি তুই কাকে কাকে ট্রানজ্যাকশন করছিস বা করছিস না, সেই সব রেকর্ড যদি কোনো, মানে সব রেকর্ডের প্রাইভেসি যদি চলে যায়, সেগুলো তো সব ডেটা তোর ব্যাপারে, সেই ডেটাগুলো যদি ইউজ হওয়া শুরু করে তোকে কোনো বেনিফিট দেওয়ার ক্ষেত্রে, তোকে লোন দেওয়ার ক্ষেত্রে, বা তোর ওভারঅল সোশ্যাল ক্রেডিট ডিটারমাইন করার ক্ষেত্রে, যে অরুণাভ তো দুধ চা খায়, তাহলে ওর হেলথ ইন্স্যুরেন্সের দামটা বাড়িয়ে দাও। এবার হেলথ ইন্স্যুরেন্স, আমি ফিউচারিস্টিক বলছি, এটা হতেই পারে আজকে যেভাবে এগোচ্ছে ইনশিওরটেক, যে তুই অ্যাপ্লাই করলি একটা হেলথ ইন্স্যুরেন্সের জন্যে, ওরা তোর ফোন নাম্বার দিয়ে চেক করে নিতে চাইবে, ফোন নাম্বার দিয়ে বা অন্যান্য ডেটা পয়েন্ট দিয়ে, যে অরুণাভ লাইফস্টাইলটা কীরকম, তুই কোথায় কোথায় খরচা করছিস, কোথায় কোথায় যাচ্ছিস, তো তোর ফোনের থেকে ট্র্যাকিং হয়ে গেল।
তোর সব টাকা যদি ডিজিটাল হয় এবং সব টাকা যদি তুই ডিজিটালি খরচা করিস, তাহলে আমি কি করছি, তাহলে তুই কোথায় কোথায় খরচা করেছিস, কখন কখন খরচা করেছিস, কি কি জিনিস কিনেছিস, সব ডেটা ওদের কাছে আছে, চলে যাবে। তার বেসিসে বললো অরুণাভ রোজ বা দুদিনে একবার করে দুধ চা খাচ্ছে এত ml করে, কারণ তুই পেমেন্টটা করেছিস একটা টি স্টলে, তাহলে ওকে হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাড়িয়ে দাও। ব্যাপারটা কিন্তু এই লেভেলে চলে যাচ্ছে। আজকে যেমন ইন্স্যুরেন্স, অটো ইন্স্যুরেন্স মানে মোটর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে প্রচুর কোম্পানি আছে যারা পে ফর ড্রাইভ করে, যত মানে জিপিএস লাগানো আছে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির দেওয়া তোর গাড়িতে, তুই যতক্ষণ ড্রাইভ করবি তার বেসিসে ইন্স্যুরেন্সের টাকা দিতে হবে। এই যে ফিটবিট জাতীয় জিনিসগুলো দেওয়া হয়, ওগুলো কদিন পর দেখবি হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে দেখছে তোর লাইফস্টাইল সব সময় মনিটর হচ্ছে ওদের ওখানে। তো আমরা এভরিথিং ইজ ডেটা, এবং আমরা যেটা নেক্সাসের সময় বলছিলাম যে সব কিছু সব হিসাব রাখা যায়গা, फिर बाप का, दादा का, भाई का सबका बदला लेगा कौन, ये नहीं पता। বুঝেছি বাবা, খুব জটিল ব্যাপার। হ্যাঁ, সবার মুখ চোখ কেমন হয়ে গেছে এত জটিল আলোচনা শুনে। কিন্তু ব্যাপারটা হলো, হ্যাঁ আমি ব্যাপারটা বুঝলাম তো খুব সুন্দর, আমার তো খুব মজার লাগলো ব্যাপারটা, যে আসলে কিন্তু ফিউচারে একটা জিনিস হবে, সেটা হলো বেশিরভাগ লোক কম্পিউটার লিটারেট হবে, বেশিরভাগ হতেই হবে। এবং বেশিরভাগ লোক আজকের দিনে দাঁড়িয়ে ধর এরকম কিছু লোক আছে যারা ক্রিপ্টোকে বোঝাতে চাইলেও বা ক্রিপ্টোকারেন্সি বোঝাতে চাইলেও তারা বুঝতে পারবে না। কিন্তু একটা পয়েন্ট তো আসবে যেখানে ক্রিপ্টোকারেন্সি উইল বি ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। একটা পয়েন্টে যখন টাকা তৈরি হয়েছিল, টাকা কি এটা বোঝাতে তো সময় লেগেছিল নিশ্চয়ই, কারণ কিভাবে হয়, আচ্ছা টাকা এইটা টাকা বলে আমি বিশ্বাস করব কেন, এই পুরোটা করতে যেরকম সময় লেগেছিল, আমার তো মনে হয় এরকম হতেই পারে ভবিষ্যতে, যে ডিজিটালি সব কিছু চলে গেল এমন একটা জায়গায় যেখানে আর ফিজিক্যাল কারেন্সির প্রয়োজনীয় পড়লো না। এবার একটা জিনিস এখানে কিন্তু মাথায় রাখিস, তুই বললি বলে আমার মনে পড়লো যে কোনো নতুন কারেন্সি চালু করাটা কিন্তু একটা বলপূর্বকই হয়েছে অনেক সময়। কুবলাই খাঁ প্রথম চালু করেছিলেন চীনে পেপার কারেন্সি, ভয় দেখাতেন যে এই টাকা ইউজ করে ট্যাক্স না দিলে পরে মেরে ফেলা হবে। হ্যাঁ হ্যাঁ বলেছিলে সেটা, আমরা তো কথা বলেছিলাম টাকার ইতিহাসে কথা বলেছিলাম। তুই এবার এমন একটা দিন যদি আসতে চলছে তোর নিত্য প্রয়োজনীয় জিনিস তুই ক্রিপ্টোকারেন্সি ছাড়া আর কিনতে পাচ্ছিস না, কিন্তু তুই জানিস ক্রিপ্টোকারেন্সির কুফলগুলো কি, তোর কোনো উপায় নেই। সেটাও হতে পারে। ধর একটা দোকানে গিয়ে সে ক্যাশ নেবে না বললো, সে শুধু ইউপিআই নেবে, তো আমার তো ইউপিআই ইউজ করতে হবে, অপশন নেই আমার কাছে। বুঝেছি। তার যেমন সুফলও আছে যে করাপশন কমবে, কাউন্টারফিটিং কমবে, ইত্যাদি অনেক কিছুই কমবে, ক্রাইম হয়তো অনেকটা কমবে। কিন্তু সেক্ষেত্রে যেরকম সেন্ট্রাল ব্যাংক যেভাবে শুরু করেছে, হয়তো সেটা হলে একটু ব্যাপারটা সিস্টেমেটিক একটু হবে, আমরা আশা করতেই পারি, এবং রেগুলেটেডও হবে বলেই আমাদের মনে হয়। কিন্তু ওই বলছি, আমরা যত বেশি ডিজিটালাইজড হয়ে যাব, যখন আমাদের ফুটপ্রিন্ট, আমাদের ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পূর্ণ শেয়ারেবল ডেটা ফরম্যাটে সবখানে চলে যাবে, তত কিন্তু আমরা একটা বৃহত্তর জেলের মধ্যে বাস করার জায়গায় পৌঁছে যেতে থাকবো। এবার এটা তো মানুষের চয়েস যে তারা ভালো জেলে থেকে খুশি থাকবেন নাকি মুক্ত হয় থাকবেন একটু জেল ছাড়া আর কি। হ্যাঁ মানে সেটা অবভিয়াসলি, কারণ এমন একটা যদি পৃথিবীটাই ওভারঅল ডিজিটাল জেল হয়ে যায়, তাহলে আমরা এর বাইরে তো কোথাও যেতে পারবো না, তো এখানেই থাকতে হবে, আমরাও ডিজিটাল জেলের পার্ট হয়েই থাকবো নিজের মতো করে, এবং আমাদের নিজের সম্পূর্ণ প্রাইভেসি অলরেডি আমরা জলাঞ্জলি দিয়ে দিয়েছি, আরও একটু দেবো, এইটুকুই তো হবে। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি, বাট এর বাইরেও আমার মনে হয় যে সব কিছুর যে ভালো খারাপ দুটো দিকই থাকে, তো এরও কিছু না কিছু একটা এমন জায়গা তৈরি হবে যেখানে মানুষ খুঁজে নেবে কিছু একটা, আইদার গভর্নমেন্টটা খুঁজে নেবে, রেগুলেশন হয়ে যাবে, কিছু একটা হবে নিশ্চয়ই, হোপফুলি। কেন তার কারণ সবসময় ভালো আশা করাটাই উচিত, যে কারণে আমি বারবার বলি যে স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। আজকে এই থট নিয়েই শেষ করছি ব্যাপারটা। যতই আমরা যে কোনো জিনিস নিয়েই কথা বলি, আমরা প্রেমাসিস অ্যানালিসিস করার চেষ্টা করি, আমিও অ্যানালিসিসটা বোঝার চেষ্টা করি। আশা করি আপনাদের এই অ্যানালিসিসটা বুঝতে পেরেছেন আপনারা, এবং আপনাদের অবধি পৌঁছেছে ঠিক এক্স্যাক্টলি কী নিয়ে কথা হলো, তাতে আপনাদের একটু হলেও সুবিধা হবে টু
ডিল উইথ ইয়োর ফিনান্সেস। সো আজকের এপিসোড এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।